ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা এসএলএসটি এডুকেশনের নেক্সট টপিক পার্সোনালিটি এটা নিয়ে আলোচনা করব। এবং আজকে আমরা পার্সোনালিটিতে ট্রেট কি এবং পার্সোনালিটির উপর থিওরি, সিগমন্ড ফ্রয়েডের যে থিওরি রয়েছে সেটা নিয়েও আজকে আমরা আলোচনা করব। এই ভিডিওর পিডিএফ যদি আপনাদের প্রয়োজন হয়, আমাদের টাইম টু লার্নের যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনারা এই ভিডিওর পিডিএফ পেয়ে যাবেন। তো এসএলএসটি এডুকেশনের উপর অলরেডি অনেকগুলো ভিডিও আমরা আপলোড করেছি। আমি এসএলএসটি এডুকেশন 2026 নামে একটা প্লেলিস্ট বানিয়েছি ইউটিউব চ্যানেলে, সেখানে গেলেই আপনারা পেয়ে যাবেন এই অলরেডি কী কী ভিডিও আপলোড হয়েছে। তো আজকে সবার ফার্স্টে জানবো যে পার্সোনালিটির ব্যাপারটা কি। এই যে পার্সোনালিটি, এই শব্দটা এসেছে হচ্ছে পারসোনা থেকে, ল্যাটিন শব্দ পারসোনা থেকে এসেছে হচ্ছে পার্সোনালিটি। তো পারসোনা মানে কি? পারসোনা কি? অ্যাকচুয়ালি গ্রিসে কি ছিল, ল্যাটিন ওয়ার্ড পার্সোনা। তো গ্রিসে প্লে হতো, নাটক হতো। সেই নাটকে যারা ক্যারেক্টার ছিল তাদের কি করতে হতো? মাস্ক পরতে হতো। এখন সেই মাস্ক পরার পর যেটা মাস্ক তারা পরতো, যেই প্রাণীর বা যেই জিনিসের তারা মাস্ক পরতো, সেই রকম তাদের আচরণ করতে হতো। যেমন ধরুন, কেউ বাঘের মাস্ক পরেছে, তাহলে সে কি বাঘের মতো আচরণ করতো। কেউ কোনো জায়েন্ট, কোনো দৈত্যর মাস্ক পরেছে, তাহলে তাকে কি দৈত্যের মতো আচরণ করতে হতো। তাহলে সেখান থেকে শব্দটা এসেছে হচ্ছে পার্সোনা। সেই শব্দটা হচ্ছে পার্সোনা। সেই পার্সোনা থেকে শব্দটা এসেছে হচ্ছে পার্সোনালিটি। তাহলে পার্সোনালিটিও কি, আমরা আমাদের মুখের উপর কিসের মাস্ক পরেছি, সেটাই কি আমাদের পার্সোনালিটি। তো এটা তো শব্দগত অর্থ গেল, বাট অ্যাকচুয়ালিতে পার্সোনালিটিতে বলতে একটা মানুষ সম্বন্ধে সব কিছু আসবে। একটা মানুষ বিভিন্ন সিচুয়েশনে কীরকম আচরণ করে, তার বৈশিষ্ট্যগুলো কী রয়েছে, ট্রেডগুলো কী রয়েছে, তার চিন্তাভাবনা কীরকম, এরকম সব কিছু, ইভেন সে দেখতে কীরকম, সে কীরকম পোশাক পরে, এগুলো সব কিছু মিলে কি তৈরি হয়? তার পার্সোনালিটি। ওকে, দেখুন, পার্সোনালিটি শব্দটি পার্সোনা নামক একটি শব্দ থেকে এসেছে, যার অর্থ হলো মাস্ক। ল্যাটিন শব্দ পার্সোনা থেকে এসেছে। আমরা অনেক দিন ধরে যে ধরনের বিহেভিয়ার দেখিয়ে থাকি, যেভাবে আমরা ভাবতে থাকি, যেভাবে আমরা কোনো কাজে প্রতিক্রিয়া দেই, বা আমরা দেখতে কিরকম, এই সব কিছু নিয়ে তৈরি হয় আমাদের ব্যক্তিত্ব বা পার্সোনালিটি। তার মানে দেখুন, আমরা কোনো একটা বিষয়ে কিভাবে রেসপন্স করছি, প্রতিক্রিয়া দিচ্ছি, সেটাও কিন্তু আমাদের পার্সোনালিটির অংশ। ওকে, ইট ইজ দ্য টোটালিটি অফ ওয়ানস বিহেভিয়ার টুয়ার্ডস ওয়ান সেলফ অ্যাজ ওয়েল অ্যাজ আদার্স। মানে আমি নিজের প্রতি কীরকম বা আমি অন্যের প্রতি কীরকম, সেটাও কি আমার পার্সোনালিটির অংশ। ইট ইনক্লুডস এভরিথিং অ্যাবাউট দ্য পার্সন, হিজ ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল, মেন্টাল অ্যান্ড স্পিরিচুয়াল মেকআপ। তার মানে আলটিমেটলি একটা মানুষের মধ্যে যা যা থাকতে পারে, তার হচ্ছে শারীরিক দিক থেকে শুরু করে, ঠিক আছে, তার ইমোশনাল দিক, তার সামাজিক দিক, তার যত ধরনের দিক রয়েছে, যত ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখেছি, তো সব কিছু মিলেই কি হচ্ছে, তার হচ্ছে পার্সোনালিটি তৈরি হচ্ছে। তাহলে এবার দেখুন পার্সোনালিটির নেচার কীরকম, প্রকৃতি কীরকম পার্সোনালিটির। কি বলল যে পার্সোনালিটি ইজ সামথিং ইউনিক অ্যান্ড স্পেসিফিক। পার্সোনালিটি কি হবে? ইউনিক হবে। অর্থাৎ আমার পার্সোনালিটি যেরকম হবে, আপনার পার্সোনালিটি আমার থেকে সবসময় আলাদা হবে, বা আরেকজন পার্সনের পার্সোনালিটি সেটাও কি হবে? আলাদা হবে। পৃথিবীর কোনো মানুষের পার্সোনালিটি কি কখনোই সেম হতে পারে না। হতে পারে আমি অ্যাগ্রেসিভ, আরেকটা ব্যক্তিও অ্যাগ্রেসিভ। আমাদের পার্সোনালিটিতে এই ট্রেটটা রয়েছে, আমি অ্যাগ্রেসিভ, আরেকজন পার্সন রয়েছে সেও অ্যাগ্রেসিভ, বাট দুজনের অ্যাগ্রেসিভনেস কখনোই ইকুয়াল হবে না, কারো কম কারো বেশি হবে। ওকে, এবং কি স্পেসিফিক কেন? তখন যেটা পার্সোনালিটি, তার মানে কি হচ্ছে, আমি এখন যেরকম, আমি 5 দিন বা 10 দিন পরেও এরকমই থাকবো। এটা আমার 5 দিন 10 দিনে চেঞ্জ হবে না আমার পার্সোনালিটি। পার্সোনালিটি ইনক্লুডস এভরিথিং অ্যাবাউট এ পার্সন, যেটা আমরা মাত্র আলোচনা করলাম, যে একটা পার্সনের সব কিছু, তার ফিজিক্যাল, মেন্টাল, ইমোশনাল সব কিছু দিকেই হচ্ছে, সব কিছু মিলেই তৈরি হচ্ছে তার পার্সোনালিটি। পার্সোনালিটি ইজ নট স্ট্যাটিক, ইট ইজ ডাইনামিক। দেখুন, পার্সোনালিটি স্ট্যাটিক না, মানে থেমে থাকে না, এটা ডাইনামিক, চেঞ্জ হয়। বাট এই চেঞ্জটা কি রিলেটিভলি পার্মানেন্ট। মানে কি বুঝুন রিলেটিভলি পার্মানেন্ট, কি বুঝুন? ধরুন আজকে আপনি একটা পার্সনকে দেখছেন আজকের দিনে। এখন হতে পারে আপনি যখন 5 বছর পরে, আফটার 5 ইয়ার্স যখন পার্সনটাকে দেখবেন,
হতে পারে তার পার্সোনালিটিতে অনেক চেঞ্জেস এসেছে। যেমন আপনি যদি আজ থেকে 5 বছর আগে নিজেকে লক্ষ্য করেন, দেখবেন আজ থেকে 5 বছর আগের আপনি এবং আজকের আপনার মধ্যে দেখবেন পার্সোনালিটিতে কিছু না কিছু চেঞ্জেস এসেছে। তাহলে এখানে কি শব্দটা ইউজ হবে, দেখবেন রিলেটিভলি পার্মানেন্ট। রিলেটিভলি পার্মানেন্ট ব্যাপারটা কি একটু বুঝি। ধরুন 0 থেকে আজকে থেকে 5 বছর পরে আপনি ধরতে পারছেন যে চেঞ্জ এসেছে, বাট যখন আপনি আজকে থেকে যখন ধরা শুরু করলেন, আপনি যখন 2 দিন পর যদি দেখতে যান, 2 দিন পর দেখতে যান, হতে পারে তার পার্সোনালিটিতে কিছু না কিছু চেঞ্জ হয়েছে 2 দিন পরেও, বাট সেটা আপনার কি মনে হবে? মনে হবে যে আগের মতোই রয়েছে, আপনি ধরতে পারবেন না সেই চেঞ্জটা। আরো 5 দিন পরে যদি যাই, তারপরেও দেখবেন 5 দিনে 2 দিন আগে যেরকম ছিল আর 5 দিন পরে যেরকম হলো, আপনার মনে হবে কি একই রকম রয়েছে, ধরতে পারবেন না। একই রকম চলতে 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 যখন 5 বছর হলো, যখন আজ থেকে 5 বছর আগে এবং 5 বছর পরের বিচার করছেন, তখন আপনি দেখছেন যে পার্সোনালিটিতে চেঞ্জ হয়েছে, সেটা আপনি ধরতে পারছেন। বাট যেই পরিবর্তনটা হয়েছে তার 10 দিন আগে তার পার্সোনালিটি কিরকম ছিল আর 10 দিন পরে যখন ঠিক 5 বছর পরে হলো, সেই চেঞ্জটা আপনি ধরতে পারবেন না। এটা হচ্ছে কি রিলেটিভলি পার্মানেন্ট। এরকম অনেক জায়গাতেই আমরা আমাদের এডুকেশন সাবজেক্টে, সাইকোলজি সাবজেক্টে আমরা কি দেখি, রিলেটিভলি পার্মানেন্ট। তো এটা হচ্ছে কি রিলেটিভ পার্মানেন্টের কনসেপ্ট। তার মানে পার্সোনালিটি চেঞ্জ হবে, বাট এরকম না যে সকালে একরকম, রাতে একরকম, পরশু আরেক রকম। চেঞ্জ হতে পারে, বাট একটা লং পিরিয়ড সময় লাগবে। তাহলে পার্সোনালিটি কি স্ট্যাটিক, ডাইনামিক না, কন্টিনিউয়াস পার্সোনালিটির মধ্যে কিছু না কিছু চেঞ্জেস হচ্ছে, বাট আমরা সেই চেঞ্জটা ধরতে পারবো না খুব কম সময়ের ব্যবধানে। অনেক বড় সময় যখন হয়ে যাবে তখন সেটা ধরা পড়বে। ওকে, প্রসেস অফ মেকিং অ্যাডজাস্টমেন্ট টু এনভায়রনমেন্ট ইজ কন্টিনিউয়াস। তার মানে দেখুন, আমাদের পার্সোনালিটিতে সবসময় আমরা কি করছি, আমরা যেই পরিবেশে থাকছি সেই পরিবেশের সাথে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছি। তাহলে যখনই আমি নতুন একটা পরিবেশে যাচ্ছি, আমি সেই পরিবেশে অনেকদিন থাকছি, থাকার ফলে কি হচ্ছে, আমি সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করার চেষ্টা করছি এবং এই অ্যাডজাস্টমেন্টের ফলেও কিন্তু আমার পার্সোনালিটিতে চেঞ্জেস আসবে এবং এই যে অ্যাডজাস্টমেন্টগুলো হবে এগুলো কিন্তু কন্টিনিউয়াস। আমরা যদি খুব খুব যদি সূক্ষ্মভাবে লক্ষ্য করি, আমরা সব সময় কিন্তু কোনো না কোনোভাবে কিন্তু অ্যাডজাস্টমেন্ট করছি। আজকে আপনারা এখন এখানে আমার ক্লাস করছেন, হতে পারে পাশে আপনার কোনো আওয়াজ হচ্ছে, পাশের ঘরে কেউ কথা বলছে, আপনারা কিন্তু প্রতিনিয়ত বা আমরা কিন্তু প্রতিনিয়ত কিন্তু বলতে পারি অ্যাডজাস্টমেন্ট কিছু না কিছু করে চলছি। এভরি পার্সোনালিটি ইজ দ্য প্রোডাক্ট অফ হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্ট। তার মানে পার্সোনালিটি কি আমাদের বংশগতি এবং পরিবেশ দুটো দ্বারাই প্রভাবিত হচ্ছে। লার্নিং অ্যান্ড অ্যাকোয়ারিং এক্সপিরিয়েন্স কন্ট্রিবিউট টু দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ওয়ান্স পার্সোনালিটি। তার মানে কি বলছে যে আমরা যখন কোনো কিছু শিখন হয়, লার্নিং হয়, বা কোনো কিছু আমরা অ্যাকোয়ার করি, অ্যাকুইজিশন হয়, যেখানে কনসাস এফোর্টের প্রয়োজন হয় না, আমরা নর্মালি সেটা শিখে যাই। যেমন আমাদের কথা বলা শেখা, সেখানে এটা লার্নিং না, এটা হচ্ছে অ্যাকুইজিশন। আমরা কথা বলা শিখে যাই, আমাকে কোনো মাস্টারমশাই ধরে আমাকে কথা বলা শেখাতে হয়নি, আমার মাতৃভাষায় কথা বলা। তাহলে এগুলোর ফলেও কি হবে, আমাদের পার্সোনালিটিতে চেঞ্জ হবে। যেমন আপনার মধ্যে যখন লার্নিং হচ্ছে, কোনো কিছু আপনি শিখছেন, শেখার ফলে কি হচ্ছে, আপনার মধ্যে যে জ্ঞানটা আসছে, এর ফলেও কি হবে, আপনার মধ্যে পার্সোনালিটির পরিবর্তন করবে বা পার্সোনালিটি ডেভেলপড হবে। পরিবর্তন বলাটা ঠিক না, পার্সোনালিটি ডেভেলপড হবে। ওকে, এবার দেখুন একটা শব্দ রয়েছে ট্রেইট। ট্রেইট যদি বাংলা মানে খুঁজতে যান, এর বাংলা পাবেন বৈশিষ্ট্য। তো শব্দটা কি, ট্রেইট, শব্দটা হচ্ছে ট্রেইট। যদি এর বাংলা মানে খুঁজতে যান, এটাও পাবেন হচ্ছে বৈশিষ্ট্য। ওকে, বৈশিষ্ট্য, বাট নর্মাল বৈশিষ্ট্য মানে তো আমরা জানি ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এই বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স আর ট্রেইট, এই দুটোর মধ্যে পার্থক্য কি বুঝি। আমি একটা এক্সাম্পল দিই। অনেক সময় আমরা আমাদের বন্ধুকে কি বলি, যে ওই বন্ধুটা না খুব কিপটা, খুবই কৃপণ, বলি এরকম। এখন যখন আমরা বলছি ওই বন্ধুটা খুব কিপটা বা কৃপণ, তখন সেটা হচ্ছে তার ট্রেইট, তার পার্সোনালিটির ট্রেইট। তাহলে কেন আমরা ওকে কৃপণ বলছি বা কিপটা কেন বলছি, আপনার লক্ষ্য করবেন সেখানে 3টা জিনিস খুব ম্যাটার করে। একটা হচ্ছে কনসিস্টেন্সি, একটা হচ্ছে স্টেবিলিটি, আর একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিটি থাকবে, যেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। কি রকম, আপনি লক্ষ্য করবেন ও যে কৃপণ, বিভিন্ন সিচুয়েশন যখন অ্যারাইজ করবে, ও যে কৃপণ সেই বৈশিষ্ট্যটা আপনি ওর মধ্যে দেখতে পারবেন। হয়তো আজকে কোনো একটা পিকনিক প্ল্যান করছেন, সবাই বলছেন যে সবাই 200 টাকা করে দিব, ও বলছে যে না না না, 200 টাকা করে দেওয়ার দরকার নেই, 100 টাকা করে দিলেই তো হয়।
ঠিক আছে? আবার কোনো একটা জায়গায় প্ল্যান করছেন, কোনো একটা জায়গায় ঘুরতে যাবেন, ও সবসময় কি বলবে, ওর কাছে টাকা আছে, এমন না যে টাকা নেই, বাট ও কি বলছে যে না 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 এত টাকা খরচা করার দরকার নেই, ওর টাকা আছে কিন্তু ও খরচা করবে না। তো অনেক সময় এই ধরনের বন্ধুদের আমরা কি বলি, খুব কৃপণ বলি, ওকে, বলি অনেক সময়। তো দেখুন কি হচ্ছে, বিভিন্ন সিচুয়েশনে আপনি ওটা দেখতে পাচ্ছেন। কোনোদিনও দেখবেন না আপনাদের খাওয়াচ্ছে, আপনাদের থেকে খাচ্ছে, বাট কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে খাওয়াচ্ছে না, বাট আপনাদের থেকে মাঝে মাঝেই খায়। তাহলে এই ধরনের বন্ধুদের আমরা কি বলছি, কৃপণ বলছি, তাই তো? তাহলে এই যে কৃপণ, এই যে গুণটা দেখবেন বিভিন্ন সিচুয়েশনে ওর মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি ওর কনসিস্টেন্সি। আরেকটা শব্দ কি বললাম, স্টেবিলিটি। স্টেবিলিটি কি, এই গুণটা এরকম না যে 6 দিন 7 দিন থেকে ওর মধ্যে দেখতে পাচ্ছেন। যদি 6 দিন 7 দিন থেকে ওর মধ্যে দেখতে পারেন, একটা বন্ধু আগে খুব খাওয়াতো বা নর্মাল ছিল, এখন 7 দিন ধরেও খাওয়াচ্ছে না, বা ও খুব টাকা বাঁচিয়ে বাঁচিয়ে চলছে, তার মানে কিন্তু ওকে আমরা তখন কিন্তু কৃপণ বলা শুরু করি না। যেটা অনেক পিরিয়ড ধরে, অনেক লং পিরিয়ড ধরে, ধরুন আপনি বন্ধুকে 5 বছর 6 বছর ধরে চেনেন, 5 বছর 6 বছরও দেখলেন ও এইরকমই, সব সময় ওকে এরকমই দেখেছেন, সেটা হচ্ছে কি স্টেবিলিটি। হতেই পারে কোনো বন্ধু হয়তো সামনের মাসে কোনো খরচা বড় খরচা আছে, বা গত মাসে কিছু খরচা করেছে, কোথা থেকে কিছু হচ্ছে ও হাওলাত নিয়েছে, এর জন্য হতে পারে এই মাসে টাকা কম খরচা করছে, কিন্তু তখন কিন্তু তাকে আমরা কৃপণ বলছি না। বাট যখন 5 বছর 6 বছর ধরে একই রকম বিহেভিয়ার শো করছে, সব জায়গাতেই বলছে না টাকা কম কর, হবে না, এত বেশি কেন, তখনই হয়তো ওকে আমরা কি বলছি, কৃপণ বলছি। ওকে, তাহলে দুটো গেল, একটা হচ্ছে কনসিস্টেন্সি, বিভিন্ন সিচুয়েশনে একই রকম বিহেভিয়ার দেখবো, এবং কি স্টেবিলিটি, অনেক সময় ধরে এই বৈশিষ্ট্য আপনি ওর মধ্যে দেখতে পারবেন, এবং কি সেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। যেমন দেখবেন আপনি এই যে বললাম যে একজন কৃপণতা, এটা কখনোই আপনি যদি 10টা% দাঁড়া করিয়ে দেন যে যারা হচ্ছে কৃপণ, কখনোই তাদের কৃপণতা একদম হুবহু একই রকম হবে না, কারোর মধ্যে কারোর তুলনায় একটু বেশি হবে বা কারোর তুলনায় একটু কম হবে। ওকে, তাহলে ট্রেট কি, a trait is a particular characteristic, quality or tendency that someone or something has. A trait is a personality characteristic that meets 3 criteria. 3টা ক্রাইটেরিয়া কি, কনসিস্টেন্সি মানে ধারাবাহিকতা, যেটা কি বিভিন্ন সিচুয়েশনের মধ্যে দেখা যাবে, স্টেবিলিটি সেটা হচ্ছে স্থিতিশীল হবে, এবং ভ্যারি ফ্রম পার্সন টু পার্সন মানে বিভিন্ন মানুষের মধ্যে সেটা পরিবর্তন হতে থাকবে, একই রকম থাকবে না। A trait can be taught of as a relatively stable characteristics that causes individual to behave in a certain way. দেখুন এটা কি বললো, রিলেটিভলি স্টেবল। দেখুন কোনো কিছু তো পার্মানেন্ট না, আজকে একটা পার্সন একরকম, আপনি 10 বছর 5 বছর পর যখন পার্সনটাকে দেখবেন তার মধ্যে পরিবর্তন থাকবে, এবং এই পরিবর্তনটা হয়তো আজকের তুলনায় কালকে, কালকের তুলনায় পরশু কিছু কিছু ভাবে পরিবর্তন ঘটেছে, একবারে 10 বছরে গিয়ে রাতারাতি পরিবর্তন হয়নি, বাট প্রতিদিন যে পরিবর্তনটা ঘটছে সেই পরিবর্তনটা এতটাই কম যেটা আমাদের চোখে পড়ে না, ঠিক আছে, এতটাই কম। তো এর জন্য এটাকে কি বলা হচ্ছে, রিলেটিভলি স্টেবল বলা হচ্ছে বা পার্মানেন্ট বলা হচ্ছে। ওকে, যেটা আমি ক্লাসের শুরুতেই বলেছিলাম। ইন দ্য ট্রেট অ্যাপ্রোচ দ্য পার্সোনালিটি ইজ ভিউড ইন টার্মস অফ ভেরিয়াস ট্রেটস। তো আজকে আমরা ট্রেট থিওরির ওপর কোনো থিওরি পড়ছি না, নেক্সট ক্লাসে আমি পড়ানোর চেষ্টা করবো আপনাদের। তো সেখানে দেখবেন পার্সোনালিটিকে ট্রেটের মাধ্যমে ধরা হয়েছে যে পার্সোনালিটি কিরকম হবে, একটা পার্সনের মধ্যে এই ধরনের ট্রেট রয়েছে তাহলে পার্সনটা এইরকম হবে, ঠিক আছে। তো পার্সোনালিটির যে ট্রেট থিওরিগুলো রয়েছে তারা কি বলে যে পার্সোনালিটি যে একটা মানুষের কিরকম হবে সেটা নির্ভর করে পুরোটা হচ্ছে ট্রেটের উপর, ট্রেটগুলো দ্বারাই কি হবে, তার পার্সোনালিটি তৈরি হবে। এটা কি ট্রেট অ্যাপ্রোচে যারা পার্সোনালিটির থিওরি দিয়েছেন তারা, সিগমন্ড ফ্রয়েড না। আজকে তো আমরা ফ্রয়েডের থিওরি পড়বো, ফ্রয়েডের থিওরিতে কিন্তু ফ্রয়েড বলেনি যে ট্রেট দ্বারা পার্সোনালিটি ডেভেলপড হয়, এরপরে যে আমরা ক্যাটেল, আইজাং এদের থিওরি পড়বো সেখানে এই কথাগুলো রয়েছে। In our day-to-day conversation, we ascribe traits to our friends and ones as being honest, shy, aggressive, lazy, dull, dependent. তো আমরা প্রতিদিনের জীবনে বন্ধুদেরকে এই ধরনের কথাগুলো বলি না, যে ও না একটুতেই খুব চিন্তা করে, ও একটুতেই ঘাবড়ে যায়, ও খুব লাজুক প্রকৃতির, ছেলেটা বা মেয়েটা খুব অনেস্ট, এরকম আমরা বলি। তাহলে ভাবুন এই যে যখন আমরা কোনো বন্ধুকে লাজুক প্রকৃতির বলছি বা বলছি ও খুব চিন্তা করে, তাহলে আপনি দেখুন 3টা ক্যারেক্টারিস্টিক্স,
তিনটা জিনিস দেখতে পারবেন, তিনটা ক্রাইটেরিয়া দেখতে পারবেন, ক্যারেক্টারিস্টিক্স না, তিনটা ক্রাইটেরিয়া দেখতে পারবেন। একটা যেটা বললাম কনসিস্টেন্সি, বিভিন্ন সিচুয়েশনে ওর মধ্যে এটা দেখতে পারবেন। স্টেবিলিটি, কিছুদিন না স্যার, অনেক দিন থেকে আমি ওকে লক্ষ্য করি, এটা ওর মধ্যে রয়েছে। এবং কি সেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। হতে পারে আপনার অনেক বন্ধু রয়েছে যারা একটুতেই ঘাবড়ে যায়, বাট তাদের মধ্যেও দেখবেন ভ্যারি করবে। এই সিচুয়েশন যদি পার্টিকুলার হয় তখন ও ঘাবড়ে যাচ্ছে, ওই রকম সিচুয়েশন যদি হয় তখন আরেকজন ঘাবড়ে যাচ্ছে। পার্থক্য দেখতে পারবেন, ভ্যারি করবে। ট্রেট মে বি ডিফাইন অ্যাজ রিলেটিভলি পার্মানেন্ট, যে কথাটা বললাম রিলেটিভলি পার্মানেন্ট, and relatively consistent general behavior patterns that can individual exhibit মানে হচ্ছে প্রদর্শন করা in most situation। দেখুন কি বললো, রিলেটিভলি কনসিস্টেন্ট জেনারেল বিহেভিয়ার। রিলেটিভলি কনসিস্টেন্ট কিরকম, ধরুন আমি কনসিস্টেন্ট, ধরুন একটা মানুষকে বলছেন যে মানুষটা দয়ালু, তাহলে এখন আপনি বলতে পারেন না যে হাজারটা ইনসিডেন্টেই বা হাজারটা ঘটনাতেই মানুষটা তার যে দয়ালু ভাব সেটা প্রদর্শন করবে। যেমন একটা মানুষ সবসময় কি দেখছে, যখনই কোনো ভিক্ষুক দেখছে ভিক্ষুককে টাকা দিচ্ছে। এখন আপনি একটার পর একটা ভিক্ষুক তার পিছনে পাঠিয়ে যাচ্ছেন। ধরুন আপনি ট্রেনে বসে আছেন, আপনি খুব দয়ালু, খুবই দয়ালু, ভিক্ষুক দেখলে আপনি টাকা বের করে দেন। তাহলে একটা ভিক্ষুক আসলো, আপনি তাকে 10 টাকা দিলেন, দ্বিতীয় জন আসলো 10 টাকা দিলেন, তৃতীয় জন আসলো 10 টাকা দিলেন, একটু পরপর আপনি 2 মিনিট পরপর দিয়ে যাচ্ছেন। এখন একটা সময় পরে গিয়ে আপনি বলবেন না একে দিব না। মানে আপনি যতই দয়ালু হন আপনি 100% মানে বলতে পারি না 100% আপনি দয়ালু সব সিচুয়েশনে সেটাকে শো করবেন। এর জন্য কি বলা হলো রিলেটিভলি কনসিস্টেন্ট। এরকম না হাজারটার মধ্যে স্যার 200টায় আমি দয়ালুপনা শো করি আর বাকিগুলোতে করি না। হতে পারে হাজারটার মধ্যে হয়তো 990টায় আপনি আপনার মধ্যে যে দয়া ভাবটা রয়েছে সেটাকে আপনি শো করেন। এর জন্যই কি এটা হচ্ছে রিলেটিভলি কনসিস্টেন্ট। ওকে, দিস প্যাটার্ন আর said to be the basis units of one's personality that can be discovered through observing one's behavior in variety of situation। তাহলে কি বলা হলো, এই যে ট্রেটই কি পার্সোনালিটির একক। এই ট্রেটগুলো দ্বারা কি হচ্ছে, পার্সোনালিটি তৈরি হচ্ছে। এবং এই যে ট্রেটগুলো বলা হচ্ছে, একটা পার্সনকে যদি আমরা দেখি, অবজার্ভ করি, পর্যবেক্ষণ করি, তাহলে কি হবে, বিভিন্ন সিচুয়েশনে আমরা তার মধ্যে এই ট্রেটগুলোকে লক্ষ্য করতে পারবো। এবার আসি সিগমান্ড ফ্রয়েডের থিওরিতে। তো সিগমান্ড ফ্রয়েড যে থিওরিটা দিয়েছেন সেটা আপনারা জানেন, সাইকো সেক্সুয়াল, বা এর আরো নাম রয়েছে, সাইকো ডাইনামিক, সাইকো অ্যানালাইসিস, সাইকো অ্যানালিটিক, এরকম নামও রয়েছে। তো সিগমান্ড ফ্রয়েড বলেন হচ্ছে আমাদের যে পার্সোনালিটি নির্ভর করে হচ্ছে আমাদের মনের 3টা অংশ রয়েছে। একটা হচ্ছে কনসাস মাইন্ড, আনকনসাস মাইন্ড আর সাবকনসাস মাইন্ড। এই 3টার মধ্যে আমাদের পার্সোনালিটি নির্ভর করছে আনকনসাস মাইন্ডের উপর। কি বললো, আমাদের মনের 3টা লেয়ার, একটা হচ্ছে কনসাস, একটা হচ্ছে সাবকনসাস, একটা হচ্ছে আনকনসাস। আজকে এটা কোনো কারণে কালিটা কম আছে, তো শুরু করার আগে চেক করিনি, একটু অ্যাডজাস্ট করুন। কি বলছি, যে কনসাস, সাবকনসাস, আনকনসাস। কনসাস মানে কি, যখন আমরা আমাদের মন, মাথা সবকিছু একটা জায়গাতেই কনসেন্ট্রেট রয়েছে। যেমন দেখবেন, একটা এক্সাম্পল দিই, যখন আমরা প্রথম গাড়ি চালানো শিখি, যখন গাড়ি চালানো শিখি তখন দেখবেন গাড়ি যখন চালাচ্ছেন বা স্কুটার বা স্কুটি যখন চালাচ্ছেন, আপনি পুরো কনসেন্ট্রেশন দিয়ে স্কুটি বা গাড়িটা বা বাইকটা বা 4 চাকাটা চালাচ্ছেন, পুরো কনসেন্ট্রেশন এখানে। সেখানে যদি কোনো একটা মানুষ কথা বলে আপনার ডিস্টার্ব হচ্ছে, কেউ যদি একটা গান চালায় আপনার ডিস্টার্ব হবে। ওকে, বা আরেকটা যদি এক্সাম্পল দিই, ধরুন আজকে আমার হাতের মধ্যে উপরে যদি একটা মশা বসে, আমি কি করব, মশাটাকে মারবো। কেন, আমি এখন কনসাস রয়েছি আমার হাতের উপর মশাটা বসতে। আনকনসাস কি, যেটা সম্বন্ধে আমি একদমই অবগত না। ধরুন আমি ঘুমিয়েছিলাম, ঘুমের সময় কি হয়েছে, আমাকে কোনো মশা কামড়ে গেছে, ঘুমের সময় আমি ঘুমিয়েছিলাম, তখন আমি কি ছিলাম, আনকনসাস ছিলাম। বা ধরুন আপনি গাড়ি চালাচ্ছেন, আপনি জানেনও না, হতে পারে আপনার গাড়ির তলায় কোনো একটা পিঁপড়া পড়ে মারা গেছে, বাট আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনি বলতে পারবেন না। কেন, আপনি সেটা সম্বন্ধে অবগত ছিলেনই না, আপনি ছিলেন আনকনসাস। আপনার অজান্তেই আপনার গাড়ির উপর একটা পিঁপড়া পড়েছিল, গাড়ির নিচে পিঁপড়া পড়েছিল, সেটা মারা গেছে।
তাহলে এটা সম্বন্ধে কি আপনি পুরোপুরি আনকনসাস। আর এই দুইয়ের মাঝখানে রয়েছে সাবকনসাস, না পুরো কনসাস না পুরো সাবকনসাস। যেমন এখন যখন আপনারা গাড়ি চালানো শিখে যান, অনেক সময় কি হয়, আপনি গাড়ি চালাচ্ছেন, পুরো কনসেন্ট্রেশন গাড়িতে নেই, হয়তো গাড়ি চালাচ্ছেন, হয়তো আপনি অন্য কিছু একটা ভাবছেন, বাট আপনি গাড়িটা চালাচ্ছেন, পুরো কনসেন্ট্রেশন কিন্তু আপনার গাড়ি চালানোতে নেই। এইটা কি কনসাস এবং আনকনসাসের মাঝখানে। বা যখন আমাদের মোটামুটি ঘুম পায়, আমরা বসে আছি বাট শুতে পারছি না, মশারি দেইনি, কিন্তু মাঝে মাঝে চোখ লেগে আসছে, হঠাৎ করে কি দেখবেন ঘুমের তালে কোনো মশা যদি ভ ভ করা শুরু করে বা গায়ের উপর বসে আমরা মেরে দেই, তাহলে পুরো কনসাসও ছিলাম না, পুরো আনকনসাসও ছিলাম না। এই দুয়ের মাঝে হচ্ছে সাবকনসাস। ওকে, এখন সিগমন্ড ফ্রয়েড বললেন আমাদের পার্সোনালিটি পুরোটা নির্ভর করা হচ্ছে আমাদের আনকনসাস মাইন্ডের ওপর। মানে বন্ধুকে এই যে আমি কৃপণ বলছি বা যেটাই বন্ধু শো করছে, অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড সেটা কি, ও আনকনসাস সেটা সম্বন্ধে, ও কনসাস বা সাবকনসাস না। তো সিগমন্ড ফ্রয়েড বললেন আমাদের আনকনসাস মাইন্ড নির্ভর করে হচ্ছে স্ট্রাকচার অফ পার্সোনালিটির ওপর। কিসের উপর? স্ট্রাকচার অফ পার্সোনালিটি। আমাদের পার্সোনালিটির স্ট্রাকচার কিরকম তার উপর, স্ট্রাকচার অফ পার্সোনালিটি। আর স্ট্রাকচার অফ পার্সোনালিটি তিনটা জিনিস দিয়ে তৈরি হয়, ইদ, ইগো, সুপার ইগো। কি কি জিনিস দিয়ে তৈরি হয়? ইদ, ইগো আর হচ্ছে সুপার ইগো। এই তিনটা জিনিস দ্বারা তৈরি হয় সুপার ইগো। সুপার ইগো তার মানে এখানে কি বুঝলাম একটু বুঝি। নোটসে সবকিছুই লেখা আছে, যদিও লেখাটা একটু আবছা হয়তো দেখতে পাচ্ছেন। তো যেটা বললাম যে আমাদের পার্সোনালিটি অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড নির্ভর করে হচ্ছে আমাদের আনকনসাস মাইন্ডের উপর। আর আনকনসাস মাইন্ড কিরকম হবে সেটা নির্ভর করে হচ্ছে স্ট্রাকচার অফ পার্সোনালিটি। আর স্ট্রাকচার অফ পার্সোনালিটি গঠিত হয় তিনটা বিষয় দ্বারা, একটা হচ্ছে ইদ, একটা ইগো, আর একটা হচ্ছে সুপার ইগো। এখন ইদ, ইগো, সুপার ইগোর মধ্যে আমার পার্সোনালিটিতে যার প্রভাব বেশি থাকবে, ঈদের প্রভাব বেশি থাকলো, ইগোর প্রভাব বেশি থাকলো, সুপার ইগোর প্রভাব বেশি থাকলো, যার প্রভাব বেশি থাকবে সেটাই কি হবে, আমার পার্সোনালিটিতে ধরা পড়বে। কেন বলছি কথাটা বুঝুন। ঈদ মানে কি? ঈদ মানে হচ্ছে আমাদের প্রত্যেকের মনের একটা অংশ রয়েছে যে চায় যে আমার মনে যখন কোনো ইচ্ছা আসছে সেটাকে যেন তেন প্রকারে পূর্ণ করতে। দেখবেন আপনারা বা আমরা সবাই যে আছি, সবাই কি হয়, সবাই বসে আছি, চলাফেরা করছি, সবসময় কি হচ্ছে আমাদের মাথায় অনবরত কি আসছে, বিভিন্ন চিন্তা তৈরি হচ্ছে, বিভিন্ন থিঙ্কিং আসছে, ঠিক ঠিক আছে, যে বিভিন্ন ভাবনা আসছে, বিভিন্ন ইচ্ছা জাগছে আমাদের। তো ঈদ কি বলবে, যে কোনো ধরনের ইচ্ছা হয়েছে সেটাকে যেন তেন প্রকারে পূর্ণ কর। এর জন্য যদি কারো ক্ষতি করতে হয় সেটাও কর, বাট তোকে সেটাকে পূর্ণ করতে হবে। আপনার মনে এখন ইচ্ছা হয়েছে একটা মোবাইল ফোন দেখলেন, আইফোন দেখলেন 1.5 লাখ টাকা দাম, তো আপনার ইচ্ছা আছে যে আইফোনটাকে নেবেন। ঈদ আপনাকে কি পরামর্শ দিবে? তো নে না, অসুবিধা কোথায়? বাবার এটিএম এর পাসওয়ার্ড জানিস, ব্যাংকের বই সম্বন্ধে তোর অনেক জ্ঞান আছে, নে না, বাবার থেকে চুরি করে নিয়ে নে না, কি হবে? লোন কর। তুই তুই 10,000 টাকা কামাই করিস, তুই দরকার পড়লে ইএমআই 7,000 টাকা দিবি, 3,000 টাকা তো থাকবে তোর, তুই একটা 1.5 লাখ টাকা দামের মোবাইল নে না, কি অসুবিধা তাতে তোর? এটা হচ্ছে কি ঈদ। ইচ্ছা হয়েছে সেটাকে যেন তেন প্রকারে পূর্ণ করতে হবে। এর বিপরীত কনসেপ্ট হচ্ছে সুপার ইগো, যে সবসময় ভ্যালুস, মরালিটি, এথিক্স এগুলো নিয়ে কথা বলবে। ও কি দেখবে যে 1.5 লাখ টাকার মোবাইলের তোর কিসের প্রয়োজন? তোর 1.5 লাখ টাকা মোবাইল দিয়ে কি হবে? তুই 10,000 টাকা কামাই করিস আর তুই 1.5 লাখ টাকা দামের মোবাইল কিনবি? দরকার নেই, একদম তুই এগুলো নিতে যাবি না। এটা কি ভ্যালুস বা হচ্ছে যেটা বললাম এথিক্স, এগুলোর উপর কথা বলবে। যে বা চুরির কথাটা যেটা বললাম, ও বলবে যে চুরি করা ভুল কাজ, ভুল করেও তোর বাবার টাকা চুরি করতে যাবি না, সে অনেক পরিশ্রম করে টাকাগুলো জোগাড় করেছে। এটা হচ্ছে কি সুপার ইগো। ঠিক আছে, ঈদের বিপরীত কনসেপ্ট। এখন ইগো কি? ইগো কাজ করে হচ্ছে দুজনকে ব্যালেন্স করতে। দেখুন অনেক সময় কি হবে, ঈদের কথা শুধু যদি আপনি শুনে চলেন তাহলে আপনি কি হবেন, আপনি সবসময় এমন কোনো কাজ করে ফেলতে পারেন যেটা সমাজে ভুল, সমাজে যেগুলো যেগুলো হচ্ছে আইনের বিরুদ্ধে, সেই ধরনের কাজও আপনি করে ফেলতে পারেন। আবার খুব যদি সুপার ইগোকে যদি আপনি খুব যদি সুপার ইগো আপনার উপর হাবি হয়ে যায়, তাহলে কি হবে, আপনার মধ্যে কোনো ডিজায়ার থাকবে না। সুপার ইগো কি করবে, আপনাকে সাধু করে ফেলবে। এই যেমন এনিমেল
পশু, যে যে কোনো সময় ইচ্ছা জেগেছে সেটা এখনই আমাকে পূর্ণ করতে হবে। সুপার ইগো হচ্ছে এনিমেল, সরি সুপার ইগো হচ্ছে সেইন্ট, এনিমেল হচ্ছে ঈদ, সুপার ইগো হচ্ছে সাধু, যে কিচ্ছু প্রয়োজন নেই আমার জীবনে, আমি মোহমায়া ত্যাগ করেছি সবকিছু। ঠিক আছে, এখন সুপার ইগো যদি আপনার উপর হাবি হয়ে যায় তাহলে আপনার কোনো ইচ্ছাই আসবে না জীবনে, কিছু করার ইচ্ছা করবে না। দেখুন আজকে আপনি এই যে পড়াশোনা করছেন এত কষ্ট করে, হয়তো গরমের মধ্যে বসে আমার ভিডিওটা দেখছেন, এটার পিছনেও কারণ কি? আপনি কিছু হতে চান, আপনার কিছু ডিজায়ার রয়েছে, সেই ডিজায়ারটাকে আপনি পূর্ণ করবেন। হতে পারে মা বাবাকে ভালো রাখতে চান, মা বাবার বাড়ি নেই, মা বাবাকে একটা ভালো ঘরে রাখতে চান। ঠিক আছে, এরকম কিছু না কিছু ডিজায়ার আপনার মধ্যে রয়েছে, এর জন্যই আপনি কিন্তু কাজটা করছেন। ডিজায়ার যদি না থাকতো আপনি কাজ করতেন না। সুপার ইগো কি করবে? ডিজায়ারকে নষ্ট করে দেবে। ডিজায়ার দরকারই নেই, আমার কোনো ডিজায়ার নেই, মোহমায় আমি ত্যাগ করেছি সবকিছু। এখন এই দুইয়ের মধ্যে ব্যালেন্স করার কাজ করা হচ্ছে ইগো। ইগো হচ্ছে রিয়ালিটি প্রিন্সিপালের উপর কাজ করে। কিসের উপর? রিয়ালিটি প্রিন্সিপাল। ও দেখবে যে এই মুহূর্তে কোনটা কোনটা ঠিক, এই মুহূর্তে কোনটা করাটা ঠিক হবে, এই মুহূর্তে কোন জিনিসটা করা ঠিক হবে, কোনটা করা যেতে পারে যেটা ওর জন্য ভালো। যে এই যে আমি মোবাইল ফোনের কথাটা বললাম, ইগো কি দেখবে? যে এই মুহূর্তে কোনটা করা যায়। এই মুহূর্তে ইগোকে কি বলবে? 1.5 লাখ টাকা দামের মোবাইল নিস না, তোরা কাজ কর, তুই তো 10,000 টাকা দামের চাকরি করিস, তোরা কাজ কর, তোর এতই যখন প্রয়োজন, ভালো ক্যামেরা লাগবে, তাহলে তোরা কাজ কর, তাহলে তুই একটা অমুক কোম্পানির মোবাইল নে, যেই কোম্পানির মোবাইলে ক্যামেরাটা ভালো। এই ধরনের কি করছে? এই ধরনের যুক্তি দিয়ে ইগো কি করবে? ঈদ এবং সুপার ইগোর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করে। এখন ইগো এই যে দুজনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফেন্স মেকানিজম। ওকে, কি বললাম? ইগো ঈদ এবং সুপার ইগোর মধ্যে যে ব্যালেন্স করার চেষ্টা করে, এই প্রক্রিয়াটাকে বলা হয় ডিফেন্স মেকানিজম। কিন্তু তার আগে একটা কথা বলি, আপনাদের অনেক সময় দেখেন যে স্যার এরকম পার্সনও তো আমরা দেখি যে চুরি করে ফেলছে, আবার এমন পার্সনও দেখি একদম সাধু। তাহলে ইগো তখন কি করে? ইগো কি তখন ব্যর্থ হয়ে যায়? হ্যাঁ, ইগো তখন ব্যর্থ হয়ে যায়। অনেক সময় কি হয়, আপনার কারোর মধ্যে দেখা গেল সে কেউ একজন কি করছে, চুরি করছে, ডাকাতি করছে, বা কোনো একটা খারাপ কাজ করছে, সেটা কি ঈদ দ্বারা ডমিনেটেড তার পার্সোনালিটি। তার কারণটা বুঝুন, ঈদ এতটা স্ট্রং, তার মধ্যে ঈদটা এতটা শক্তিশালী হয়ে গেছে, কোনো মতেই ইগো তাকে ব্যালেন্স করতে পারছে না, কোনো মতেই পারছে না, ঈদটা এতটা স্ট্রং। বুঝতে পারছি? তখন ইগো তো দুজনের মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করছে, বাট কারোর মধ্যে ঈদটা এই যে কি বলবো, তার মধ্যে পশুসুলভ আচরণ এটা এতটা বেশি, কোনো মতে তাকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। তখন হতে পারে কোনো পার্সোনালিটি ঈদ দ্বারা ডমিনেটেড, আবার কোনো পার্সোনালিটি সুপার ইগো দ্বারাও ডমিনেটেড হতে পারে। দেখা গেল কাউকে ছোটবেলা থেকে এমনভাবে মানুষ করা হয়েছে, তার মধ্যে কোনো কিছু বড় কিছু করব ডিজায়ার নেই, সে একদমই সাধারণভাবে থাকবে, নর্মালভাবে চলবে, কিচ্ছু তার দরকার নেই জীবনে। তাহলে এরকমও হতে পারে। তাহলে দুজনের মধ্যে ব্যালেন্স করা হচ্ছে ইগো কার মাধ্যমে করে? ডিফেন্স মেকানিজমের মাধ্যমে করে, বা যেই প্রক্রিয়াটার মাধ্যমে করছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলছি ডিফেন্স মেকানিজম। এরকম অনেকগুলো ডিফেন্স মেকানিজম আছে, চলুন সেগুলো সম্বন্ধে এখন আমরা জানি। দেখুন, প্রথম যে ডিফেন্স মেকানিজম সম্বন্ধে আমরা পড়বো সেটা হচ্ছে ডিনায়েল। ডিনায়েল হচ্ছে কি, যখন আমরা রিয়ালিটি, যেটা হচ্ছে রিয়ালে ঘটছে, বাস্তবে শুনেছি দেখেছি, সেটাকে আমরা কি করছি? অস্বীকার করছি। এখন আপনারা ধীরে 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 অনেকেই আছেন অ্যাডাল্ট হয়েছেন, এখন জীবনে আপনাদের এই জিনিসগুলো অনেকেরই ফেস করতে হবে। হয়তো জীবনে আপনারা এরকম অনেক কথা শুনবেন বা দেখবেন, সেটাকে যদি আপনি এখন প্রকাশ্যে বলতে যান, হয়তো আপনি দেখবেন যে পরিবারের মধ্যে অনেকের সাথে সম্পর্ক খারাপ হবে। হয়তো আপনি কাউকে কিছু কথা বলতে শুনেছেন, আপনার বাবা সম্বন্ধে বা মা সম্বন্ধে পরিবারের মধ্যেই হয়তো কাউকে কিছু কথা বলতে শুনেছেন বা কিছু করতে দেখেছেন। অনেক সময় কি হয়, আমরা অনেক জিনিস দেখেও চুপ করে থাকি, অনেক সময় দেখেও না দেখি। ধীরে 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 আপনি রিয়ালাইজ করা শুরু করবেন যে আপনি যদি এই যে বিষয়টা যেটা আপনি দেখেছেন বা কানে শুনেছেন, সেটা যদি আপনি এখন প্রকাশ্য করেন, তাহলে ওই পার্সনটার সাথে পরিবারের একটা ঝগড়া হতে পারে। এতে কি হবে? আপনার পরিবারের যে সুখ শান্তি সেটা নষ্ট হবে। তাহলে আপনি হয়তো ধীরে 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 চুপ থাকতে শুরু করবেন। একটা সময় পর গিয়ে
একটা সময় পর গিয়ে আপনি বিলিভ করা শুরু করবেন সেটা আপনি কোনোদিন কানেই শুনেননি, সেটা আমি শুনিনি, হয়তো ওই রকম শুনিনি, হয়তো অন্য কিছু বলেছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ডিনাইল, যখন সত্যকে আমরা অস্বীকার করি। অনেক সময় সিচুয়েশন এরকম হতে পারে, যদি আপনি সত্যকে যদি গ্রহণ করেন সে সময় আপনার কোনো ক্ষতি হচ্ছে, তো ওই সময়ের জন্য আমরা কি করি, সত্যকে অস্বীকার করা শুরু করি। এরপরে কি রয়েছে, ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট হচ্ছে কি, যখন আমাদের কোনো কিছুর ইচ্ছা রয়েছে সেই ইচ্ছাটাকে আমরা অন্য কিছু দ্বারা রিপ্লেস করি। যেমন একটু আগে যে এক্সাম্পলটা দিলাম, ধরুন কারো হচ্ছে মোবাইল ফোন কেনার ইচ্ছা, কি মোবাইল ফোন কিনবে, আইফোন কিনবে 1.5 লাখ টাকা দিয়ে। তাহলে এবার কি হচ্ছে, 1.5 লাখ টাকা নেই, 10,000 টাকা স্যালারি, তাহলে কি হতে পারে, ইগো আপনাকে কি বুদ্ধি দিতে পারে বা তাকে কি বুদ্ধি দিতে পারে, বলে একটা কম দামি মোবাইল কেন, পিছনে আইফোনের কভারটা লাগিয়ে নে, এটা হতে পারে। অথবা যেগুলো হচ্ছে আমরা সেকেন্ড হ্যান্ড দেখি বা ফার্স্ট কপি দেখি যে অ্যাকচুয়ালি আইফোন না, বাট আইফোনের মতো দেখতে, সবকিছু দেখতে আইফোনের মতো, বাট অ্যাকচুয়ালিতে ওটা আইফোন না, ফার্স্ট কপি। তো সেই ধরনের ফোন আমরা দিতে পারি, বা সেকেন্ড হ্যান্ড ফোন, সেই ধরনের ফোন আমরা কিনতে পারি। তার মানে আমার কি ইচ্ছাটাও পূর্ণ হচ্ছে এবং অত টাকাও লাগছে না, আমার শো অফ করা ইচ্ছা ছিল সেই শো অফটা হয়ে যাচ্ছে। কয়জন আমরা কেউ যদি একটা নকল আইফোন নিয়ে ঘোরে, আমরা কয়জন আছি সেটা বুঝতে পারবো সেটা হচ্ছে নকল আইফোন। তার মানে কি হচ্ছে, ইচ্ছা হয়েছে একটা জিনিসের, সেটা পূর্ণ করতে পারছি না, তাহলে অন্য কিছু দ্বারা সেটাকে রিপ্লেস করা হচ্ছে। এবার আছে ফ্যান্টাসি। ফ্যান্টাসি কথাটা যখনই বলবো, ডে ড্রিমিং, দিবা স্বপ্ন, এই কথাটা মনে রাখবেন। তো যখন আমরা টিনেজ লাইফে থাকি তখন এটা আমরা খুব বেশি করি। ওকে, খুব বেশি করি হচ্ছে কি ফ্যান্টাসি। ধরুন আপনাদের বা আমাদের, যখন আমরা টিনেজ লাইফে ছিলাম তখন কারো উপর ক্রাশ ছিল, আর সেই পার্সনটা খুব গান ভালোবাসে, বাট আপনিও জানেন আপনার গানের গলা এরকম যে এর থেকে স্যার হয়তো আমার কাকের কণ্ঠটাও বেশি সুন্দর লাগে আমার গানের গলা থেকে। তো আপনি জানেন যে আপনি যদি তার সামনে গান করেন, সে আপনাকে হ্যাঁ বলবে, তার যে 0.001% সম্ভাবনা রয়েছে, যদি ভুল করে গান করে বসেন তাহলে সেটাও আর চান্স থাকবে না। তাহলে এই পরিস্থিতিতে হতে পারে স্কুলের বা কলেজের কোনো অনুষ্ঠান হচ্ছে, সেই অনুষ্ঠানে সেই পার্সনটা আপনার সামনে আছে বা আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনিও তো ভাবছেন যে স্টেজে উঠে আপনি গান করছেন, সে আপনাকে স্টেজ থেকে নামার পর বলছে যে বাহ তুই তো খুব ভালো গান করিস, আমাকে একটু গান করা শিখাবি বা আমাকে একটু গিটার বাজানো শিখাবি। তাহলে এটা কি হচ্ছে, আপনি দিবা স্বপ্ন দেখছেন, ডে ড্রিমিং করছেন। বা অনেক সময় আপনারা এরকম করেন, অনেকেই আছেন 22, 23, 24 বছরের আছেন, আপনাদের খুব ইচ্ছা প্রিয় মানুষের সাথে বাইক নিয়ে লং রাইডে যাওয়ার খুব ইচ্ছা আছে, বাইকে আপনি চালাবেন বা সে চালাবে, আপনি পিছনে বসবেন, অথবা আপনি চালাচ্ছেন, আপনার প্রিয় মানুষটা পিছনে বসছে, আপনাকে ধরে বসেছে। তো এটা দিয়ে আপনি অনেক দূর বাইকে করে যাবেন, লং রাইডে যাবেন। কিন্তু আপনি যখন নিজের ব্যালেন্সের দিকে তাকান, ব্যাংক ব্যালেন্সের দিকে তাকান, বা এখন যা পরিস্থিতিতে আপনি দেখেন সেটা সম্ভব হচ্ছে না স্যার, তাহলে হতে পারে সেটা আপনি দিবা স্বপ্ন দেখার মাধ্যমেও আপনি সেটাকে পূর্ণ করতে পারেন। আপনি বসে আছেন, বসে বসে ভাবছেন যে এইভাবে ভেবে আমরা যাচ্ছি। ওকে, আর উত্তম কুমারের সেই গানটাও করছি যেটা বাইকে করে উত্তম কুমার আর সুচিত্রা সেন করেছিল। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের ডে ড্রিমিং। ডে ড্রিমিং এর মাধ্যমে হচ্ছে ফ্যান্টাসি। এরপরে কি আছে, আইডেন্টিফিকেশন। ওকে, আইডেন্টিফিকেশন কি, যেই জিনিসটা খুব বেশি পপুলার বা যেই জিনিসটার কোনো নাম হয়েছে, আমরা কি করি, তার সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করি। বুঝতে পারছি কি বললাম, যেই জিনিসটা খুব বেশি পপুলার বা যে জিনিসটার অনেক নাম হয়েছে, আমরা কি করি, তার সাথে নিজেকে যুক্ত করার চেষ্টা করি। যেমন দেখেছেন হয়তো 2026-এর মে মাসের 4 তারিখের পর সবাই কি বলছে যে আমি অমুক পার্টির সাপোর্টার। এটা হচ্ছে কি আইডেন্টিফিকেশন। যখনই আমরা কোথাও যাচ্ছি, ধরুন কোনো নেতা মন্ত্রী এসেছে, আমরা কি করছি, তার সাথে একটা ছবি তোলার চেষ্টা করছি, তখন সেই পার্সনটা হচ্ছে পপুলার, তার সাথে আমরা নিজেকে কি করছি, যুক্ত করার চেষ্টা করছি। এটাই হচ্ছে কি আইডেন্টিফিকেশন। তাহলে আইডেন্টিফিকেশনে কি হচ্ছে, যেই জিনিসটা পপুলার, যে জিনিসটার নাম আছে, তার সাথে আমরা নিজেকে যুক্ত করার চেষ্টা করি। ধরুন আপনি গাড়িতে করে যাচ্ছেন, সেদিন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে,
আপনি তো শুনতে পারলেন আপনার স্কুল থেকে এবার রাজ্যে ফার্স্ট হয়েছে, আপনার স্কুল থেকে রাজ্যে ফার্স্ট হয়েছে। এখন আপনার স্কুল থেকে যখন রাজ্যে ফার্স্ট হয়েছে, সবাই যখন আলোচনা করছে, খুব বেশি পসিবিলিটি রয়েছে এখন আপনি গিয়ে বলবেন, আরে সেটা তো আমারই স্কুল, আমি তো ওই স্কুলেই পড়াশোনা করেছি। তার মানে কি হচ্ছে, আপনি নিজেকে তার সাথে যুক্ত করার চেষ্টা করছেন। এর বিপরীতটাই হচ্ছে কি, আইসোলেশন, উল্টোটা। হঠাৎ করে কোনো জিনিস যদি বদনাম হয়ে যায় বা যখন কারো কাছে পাওয়ার থাকবে না, তখন আমরা কি করি, তার থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করি। ওকে, যেমন আইডেন্টিফিকেশনে যে এক্সাম্পলটা দিলাম প্রথমে, উল্টোটাই কি হবে, আইসোলেশন। হয়তো একটা সময় ওই পার্টিটা করতো যেই পার্টিটা এবার ক্ষমতায় নেই, হেরে গেছে। এখন সে কি বলবে যে না, আমি অনেক দিন হলো ওই পার্টিটা ছেড়ে দিয়েছি, অনেক দিন হলো। তাহলে এটাই কি হচ্ছে, আইসোলেশন হচ্ছে। যখন কেউ পাওয়ার থেকে সরে যাচ্ছে বা যে জিনিসটার বদনাম হচ্ছে, আমরা কি করি, তার থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করি। এরকম একটা এক্সাম্পল দেই। ধরুন এই যে আমি বললাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিয়ে বললাম, ধরুন এরকমই আপনি বাসে করে যাচ্ছেন, সেই সময় আপনি শুনতে পারলেন আপনি যে স্কুলে পড়াশোনা করেছেন সেই স্কুলে কোনো একটা খারাপ কিছু ঘটেছে, হয়তো র্যাগিং হোক বা কিছু ঘটনা ঘটেছে, এর জন্য স্কুলের নামটা বদনাম হয়ে গেছে। এখন কিন্তু আপনি গিয়ে কিন্তু বলবেন না ওইটা আমার স্কুল, আপনি কিন্তু বলবেন না। হয় এরকম আপনি বলতে পারেন যে আগে স্কুলটা এরকম ছিল না, আগে যখন আমরা পড়েছি তখন ভালো ছিল, এরকম কথা বলতে পারেন। বা এরকম ধরুন আপনার বাড়িতে ভাই বা বোন বা ভাই বা দাদা বা বোন কোনো একটা এমন কাজ করেছে, দেখা যাচ্ছে কি পেপারে হেডলাইন হয়ে গেছে, যেটাতে কি হচ্ছে, সবাই তার দুর্নাম করছে বা মানে সবাই তাকে বলছে যে এটা করা ঠিক হয়নি। ওখানে কিন্তু আপনি বলবেন না এটা আমার ভাই ছিল বা এটা আমার দাদা ছিল বা এটা আমার বোন ছিল, বলবেন না। কেন বলছেন না? কারণ যে জিনিসটা বদনাম বদনাম হচ্ছে, তার সাথে আমরা নিজেকে, তার থেকে আমরা নিজেকে দূরে সরানোর চেষ্টা করি, ঠিক আছে? বা যার পাওয়ার নেই এখন, তার থেকে আমরা দূরে সরানোর চেষ্টা করছি। ওকে, সিম্পল। এখনই দেখবেন যারা আগে মন্ত্রী ছিল, তারা আগে যতটা মানে ধরুন লোকজন নিয়ে ঘুরতো, এখন দেখবেন ওই লোকজন তাদের সঙ্গে আর নেই, পাওয়ার নেই, লোকও নেই। আবার যদি কোনোদিন পাওয়ার আসে, তখন আবার লোকগুলোও দেখবেন তাদের সঙ্গে চলে এসেছে। এরপরে কি, একটা হচ্ছে প্রজেকশন আর একটা হচ্ছে রেশনালাইজেশন। দুটো জিনিসই বুঝুন, দুটো জিনিসই যুক্ত হচ্ছে ভুল করার ওপর। একটাতে ভুল করে আমি অন্যের ওপর দেব, আরেকটাতে ভুল করে আমি যুক্তি দিব। তাহলে প্রজেকশনে কি হচ্ছে, আমি ভুল করেছি, এখন ভুল করে আমি দেখলাম ভুলটা কার উপর দেওয়া যায়, তখন আমি যদি এখন সেটাকে মেনে নেই, তাহলে সবাই আমাকে ধরবে, তাহলে ভুলটাকে আমি অন্যের উপর চাপিয়ে দিলাম, এটাই কি হচ্ছে, প্রজেকশন হচ্ছে। ধরুন আপনি প্রতিদিন ঘুম থেকে যখন ওঠেন, আপনার বেড টি প্রয়োজন, বেড টি না দিলে আপনি ঘুম থেকে উঠবেন না। আর কোনো কারণে যদি মা আপনাকে যদি বেড টিটা না দেয়, তাহলে পাশের সব বাড়ির লোকজন জানবে আজকে ও বেডটি পায়নি। বুঝতে পারছেন? তো এরকম আপনার একটা ভয়, আপনার ভয় এরকম আপনার বাড়িতে চলে। তো বাড়িতে একদিন মা কি করেছে, আপনার পাশে আপনার চাটা রেখেছে, কোনো কারণবশত ঘুম থেকে উঠতে গিয়ে আপনার হাত লেগে চাটা পড়ে গেল। এখন আপনি ভাবছেন যে এখন যদি আমি এইভাবেই থাকি বাড়িতে, এই যে আমার একটা কি বলবো, আমার একটা ভয় চলে, আমার আমার সবাই আতঙ্কে থাকে, এখন আমি একটা ভুল করেছি, তখন সবাই আমাকে দোষারোপ করবে। তাহলে আমার যে এই যে আতঙ্কে থাকে, আমার আতঙ্কটা যদি কমে যায়, তাহলে আমার আমার কথা তো বাড়ির লোকজন মানবে না। আপনি এখন উল্টো আপনার মাকে বলছেন, কি গো আজকে আমার হাতের সামনে রেখেছো, আমার হাতের সামনে রেখেছো, এইভাবে কেউ হাতের সামনে রাখে, একটু দূরে রাখতে পারো না? তার মানে কি করছেন, ভুলটাকে মার উপর দেওয়া শুরু করেছেন। তাহলে এটাই হচ্ছে কি প্রজেকশন। এবার কি যে রেশনালাইজেশন, রেশনাল মানে হচ্ছে যুক্তি দেওয়া। এবার দেখা যাচ্ছে ভুল করছেন, এমন একটা সিচুয়েশন যেখানে আপনি ভুল করে কারো উপর চাপাতে পারছেন না, এখন পসিবিলিটি রয়েছে, এখন আপনি কি করছেন, ভুল করে ভুলটার পিছনে যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে ভুলটার কারণটা কি, কেন করেছেন। আপনাকে আপনার মা টাকা দিল, টাকা দিয়ে বলল পরীক্ষা দিবি, 500 টাকা নিয়ে যা, আমার কাছে খুচরা নেই, কি পেন লাগবে নিয়ে আসিস, এসএসসি পরীক্ষা দিবি, পেনটা নিয়ে আসিস। আপনি কি করলেন, গেলেন, মার্কার পেন পছন্দ হলো 150 টাকা দামের, 150 টাকা দামের দুটো মার্কার পেন কিনে নিয়ে আসলেন এবং মাকে এসে 200 টাকা দিলেন। মা বললো কি রে, টাকা কোথায়, টাকা কোথায়, বাকি টাকা কোথায়? বলে পেন কিনেছি।
এখন 150 টাকা দামের পেন, যেখানে আমাদের 10 টাকা দিয়ে পেনের দিয়েও আমরা চাকরি পেয়ে যাই, এখন 150 টাকার পেন নিয়ে এসেছেন, 150 একটা না আবার দুটো নিয়ে এসেছেন। এখন যুক্তি দিতে হবে। যুক্তিটা দিচ্ছেন কি, তুমি এবার এসএলএসটিতে যারা 1 2 3 হয়েছে তাদের ইন্টারভিউ শুনেছো? যারা ইন্টারভিউ দিয়েছে তারা বলেছে তারা এই পেনটা দিয়েই লিখেছে, তারা এই পেনটা দিয়েই গোল করেছে, এই পেনটা দিয়ে খুব তাড়াতাড়ি গোল হয় এবং খুব ভালো গোল হয়। দাগের বাইরে যদি গোল করতে হয় কালি পড়ে না, একমাত্র ওই গোলের ভিতরেই দাগ দিতে গেলে কালি পড়ে, দাগের বাইরে কালি পড়ে না। তার মানে আপনি কি করছেন? যুক্তি দিচ্ছেন। তাহলে এই যে যুক্তিটা দিচ্ছেন, এই যুক্তিটাই হচ্ছে কি রেশনালাইজেশন, ভুল করে যুক্তি দেওয়া। এরপরে কি রিয়াকশন ফরমেশন। রিয়াকশন ফরমেশনটা কি একটু বুঝুন। ধরুন আমাদের সমাজে আমরা কিছু এমন ফিগার দেখি, তাদের সামনে একরকম পিছনে আরেক রকম হতে হয় কিছু কিছু কারণে। যেমন দেখুন, আপনি আজকে যেই রাজনেতাকেই আপনার ভালো লাগে, যেই রাজনেতা বা নেত্রীকে আপনার ভালো লাগে, এখন যদি সেই রাজনেতা বা নেত্রী যদি খোলাখুলি সমাজে যেগুলোকে আমরা ঠিক চোখে দেখি না, যেমন মদ খাওয়া, এখন দেখা যাচ্ছে আপনি যেই নেতাকে ভালোবাসেন সে প্রতিদিন বাইক চালাচ্ছে আর বাইকের পেছনে দুজন সঙ্গিনী নিয়ে ঘুরছে, নতুন নতুন সঙ্গিনী নিয়ে ঘুরছে, তাহলে খুব বেশি পসিবিলিটি রয়েছে সেই পার্সনটার পপুলারিটি কিন্তু কমে যাবে। একটা পার্সন দেখা যাচ্ছে এইদিকে আপনারা তাকে নেতা বলছেন, বড় বড় নেতা বলছেন, বড় বড় লিডার বলছেন, দেখা যাচ্ছে সে কি ফেসবুকে লাইভ করছে, সে হচ্ছে ড্রিঙ্ক করছে, সেটা লাইভ করছে। তাহলে এই ধরনের যদি কোনো ফিগার থেকে থাকে, তাহলে এইগুলো কাজ করলে কিন্তু তাকে কিন্তু আমরা কখনোই কিন্তু নেতা রূপে গ্রহণ করব না। বাট তার তো মনে ইচ্ছা থাকতে পারে, এগুলো তার তো মনে ইচ্ছা থাকতে পারে। তাহলে এই সময় কি হবে, সে সামনে একরকম পিছনে আরেক রকম। এই ধরনের শুধু যে নেতাদের কথা বললাম তা না, বিভিন্ন ধর্মগুরুর মধ্যে আপনারা দেখতে পারেন, বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের মধ্যে সামনে একরকম পিছনে আরেক রকম, সবাই না, কিছু কিছু, ঠিক আছে। তাহলে এটা হতে তারা বাধ্য হচ্ছে কেন? তার কারণ যদি সে অ্যাকচুয়াল তার যেটা সে যেরকম সেটাকে যদি সে শো করে, তাহলে সে যেই কাজটা করছে বা তার যে ফ্যান ফলোয়ার হয়েছে সেই ফ্যান ফলোয়ার থাকবে না। এর জন্য কিছু সামনে একরকম পিছনে আরেক রকম। এই ধরনের ডিফেন্স মেকানিজম হচ্ছে রিয়াকশন ফরমেশন। ওকে, এবার যে রিপ্রেশন হচ্ছে কি, যে ঈদের কিছু কিছু ইচ্ছা এতটা খতরনাক হয়, ইগো কি করে সেটাকে একদম সারপ্রেস করে ফেলে, মানে চাপ একদম সেটাকে স্ট্রিক্টলি সেটাকে দাবিয়ে দেয়। ঠিক আছে, এতটা খতরনাক যে ভুল করেও তুই আর এই চিন্তা মাথায় আনবি না। যেমন এখানে অনেক মেয়েরা আছেন যারা এখনো বিয়ে করেননি, রিলেট করতে পারবেন। আপনাদের পরিবারে এখন আপনাদের অনেকেই আছে 24-25 বছর আপনাদের হয়ে গেছে, আপনাদের পরিবারে আসে এবং প্রায়ই আপনার বাবা বা মাকে বলে কি, মেয়েটার এখনো বিয়ে দিচ্ছিস না কেন, আমার কাছে একটা ভালো ছেলে আছে, তোর মেয়ের জন্য কথা বলবো। তো একদিন বলে, দুদিন বলে, কিন্তু আপনার কি হয়, এটা পছন্দ না, কারণ আপনি নিজের পায়ে আগে দাঁড়া হবেন, তারপরে আপনি ওই লাইনে যেতে চান। ওকে, এখন হঠাৎ করে আপনার মাথায় এতটা আপনি রেগে আছেন, যখন হঠাৎ করে সে এসে বলছে, আপনার আজকে মনে হতে পারে যে আজকে এটাকে না, এই 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 আমাদের সিসিটিভি কাকিমাটাকে আজকে ছাদ থেকে ধাক্কাই মারবো, আজকে মেরেই ফেলবো, ছাদ থেকে ধাক্কাই মেরে দিব। এখন এই যে আপনার ঈদের ইচ্ছাটা, এটাকে কোনো মতে কি ব্যালেন্স করা সম্ভব? কি করবেন, হাফ মার্ডার করবেন? পুরো করতে পারছেন না, হাফ করবেন? কোনো মতেই সম্ভব হচ্ছে না। তাহলে এই যে খতরনাক ইচ্ছা একটা আপনার মাথায় আসলো, এটাকে কি করছে, ইগো একদমই ডাবিয়ে দিচ্ছে যে এই ধরনের চিন্তা একদম মাথায় আনবি না। ওকে, তাহলে এতটা খতরনাক চিন্তা, সেটাকে আমি কোনো মতেই ব্যালেন্স করতে পারছি না, তখন কি করছে, ইগো কি করছে, সেটাকে ডাবিয়ে দিচ্ছে। তাহলে এটাই হচ্ছে কি রিপ্রেশন। সাবলিমেশন কি, সাবলিমেশন কিছু কিছু ইচ্ছা যে পার্টিকুলার আমরা যে সমাজ জীবনে থাকি সেখানে হয়তো ইললিগাল, বাট অন্য জায়গায় সেটা লিগাল। যেমন আপনি খুব জোরে বাইক চালান, বাইক সবসময় আপনার 120-140-এ থাকে বা তার উপরে থাকে, তাহলে সাধারণ জায়গায় যদি আপনি সেটাকে চালান, আপনি পুলিশের কেস খাবেন, অথবা পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, সাধারণ মানুষের কমপ্লেনে পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে। আপনি খুব ভালো মারপিট করেন, আপনার মারপিট করতে খুব ভালো লাগে, এর জন্য আপনি কথায় কথায় মানুষকে ঘুষি মারেন, এটা করলেও আপনার সমস্যা, আপনাকে জেলে যেতে হবে।
ভাবুন, এটাই যদি আপনি যেই জায়গায় এটা করা যায় সেই জায়গায় গিয়ে যদি করেন, যদি আপনি বক্সিং রিংয়ে যান, সেখানে গিয়ে যদি আপনার অপোনেন্টকে যদি পেটান, তখন সেটার জন্য আপনি প্রাইজ পাবেন, পদক পাবেন। আপনি বাইক জোরে চালাতে ভালোবাসেন, আপনি যদি সেটা রেস কোর্টে গিয়ে করেন। আপনি হ্যাকিং করেন, আপনি হ্যাকিং পারেন। এখন আপনি যদি কোনো বান্ধবীর মোবাইল হ্যাক করেন, যদি সে জানতে পারে, আপনাকে পুলিশে দিবে। আর এটাই যদি আপনি দেশের হয়ে অন্য দেশের কোনো ওয়েবসাইটকে হ্যাক করেন, তখন দেশই কিন্তু আপনাকে বাবা সোনা বলে কিন্তু স্যালারি দিয়ে রাখবে। তাহলে এটাই হচ্ছে কি আমাদের হচ্ছে সাবলিমেশন, যে কোনো জায়গায় যেটা ইলিগাল, মানে মেন জায়গায় যেটা ইলিগাল, সমাজে যেটা ইলিগাল, কোনো জায়গায় যেখানে লিগাল, ইগো কি বলছে যে সেখানে গিয়ে সেটাকে তুই শো কর। তোর এত মারপিট করতে ভালো লাগে, তাহলে একটা কাজ কর, তুই বক্সিং শেখ, বক্সিং শিখে গিয়ে বক্সিং রিংয়ে গিয়ে মারপিট কর। তাহলে এটাই কি হচ্ছে সাবলিমেশন। ওকে, বোঝা গেল। এবার আসি আমাদের সিগমন্ড ফ্রয়েডের মেন থিওরিতে, সাইকো অ্যানালিটিক্যাল। তো আমরা অলরেডি দেখলাম যে সিগমন্ড ফ্রয়েড বললেন যে আমাদের পার্সোনালিটি আনকনসিয়াস মাইন্ডের উপর নির্ভর করে। আনকনসিয়াস মাইন্ড নির্ভর করে আমাদের স্ট্রাকচার অফ পার্সোনালিটির উপর, আর স্ট্রাকচার অফ পার্সোনালিটি তিনটা বিষয় দ্বারা তৈরি হয়, ইগ, ইগো, সুপার ইগো। এখন ইগ, ইগো, সুপার ইগোর মধ্যে যেটা ডমিনেটেড থাকবে সেটা আমাদের পার্সোনালিটিতে দেখা যাবে। তাহলে আমরা সবসময় কি চাইবো? ইগো যেন আমাদের পার্সোনালিটিতে বেশি স্ট্রং হয়। তখন ইগোই কি করবে? ব্যালেন্স করবে ইগ এবং সুপার ইগোর মধ্যে। তাহলে যার মধ্যে ইগো বেশি ডেভেলপড হবে, সে কি করবে? বেশি স্টেবল পার্সোনালিটি তার মধ্যে থাকবে। এখন এই যে সাইকো অ্যানালিটিক থিওরি নিয়ে আলোচনা করছি, সিগমন্ড ফ্রয়েড বললেন যে আমাদের যে ফিজিক্যাল নিডগুলো রয়েছে, শারীরিক নিড, সেগুলো কি? শারীরিক নিড যেমন ফুড হতে পারে, খাদ্য, থ্রাস্ট, জল, জল আমাদের তৃষ্ণা পেলে আমরা জল খাই। তেমনি কি স্লিপ হতে পারে, রেস্ট হতে পারে, আমাদের রেস্টের প্রয়োজন হয়। তেমনি একটা শারীরিক নিড হচ্ছে আমাদের সেক্সুয়াল নিড। তো যখন আমরা এই সেক্সুয়াল নিডের কথা বলি, আমরা জেনারেলি কি ভাবি যে যখন আমরা টিনেজ লাইফে ঢুকছি, অ্যাডোলেসেন্স লাইফে ঢুকছি, তখন আমাদের মধ্যে যে হরমোনগুলো খরিত হয়, তার ফলে আমাদের মধ্যে এই সেক্সুয়াল নিডটা চলে আসে। বাট সিগমন্ড ফ্রয়েড বলছেন যে না, একটা শিশুর মধ্যেও কি থাকবে? একটা শিশুর মধ্যে, যে শিশুটা মাত্র জন্মগ্রহণ করেছে, তার মধ্যেও সেক্সুয়াল নিডটা থাকবে। এখন সিগমন্ড ফ্রয়েড আরো বললেন যেটা, যে আমরা আমাদের পার্সোনালিটিতে যাই করি না কেন, সবকিছু সেক্সুয়াল নিডকে পরিপূর্ণ করার জন্যই করি। আমরা পার্সোনালিটিকে ডেভেলপ করতে চাচ্ছি কেন? আমি চাই আমরা আমাদের সেক্সুয়াল নিডটাকে পরিপূর্ণ করতে। সিগমন্ড ফ্রয়েড বললেন যে একটা শিশু, তার মধ্যেও সেক্সুয়াল নিড রয়েছে, এবং শিশুটাও কি করে? বিভিন্ন সময়, বিভিন্ন স্টেজে, বিভিন্ন অঙ্গের মাধ্যমে হোক বা বিভিন্ন ভাবে হোক, সেক্সুয়াল নিডটাকেও পরিপূর্ণ করে। এটার উপর ভিত্তি করে তিনি সাইকোসেক্সুয়াল যে থিওরিটা রয়েছে সেটা দিলেন, এবং 5টা স্টেজে আমাদের সেক্সুয়াল নিডটাকে কিভাবে আমরা পরিপূর্ণ করে থাকি সেটাকে তিনি ব্যাখ্যা করলেন। তাহলে প্রথম যে স্টেজ সেটা হচ্ছে ওরাল স্টেজ। ওরাল মানে কি? মুখ। সিগমন্ড ফ্রয়েড বললেন যে প্রাথমিক অবস্থায় যখন একটা শিশু জন্মগ্রহণ করছে, ও কি করছে? মুখের মাধ্যমে নিজের সেক্সুয়াল নিডটাকে পরিপূর্ণ করছে। যে শিশু যে কোনো কিছু দেওয়া হচ্ছে, শিশু কি করছে? সেটাকে মুখে ঢুকাচ্ছে। শিশু যখন মাতৃদুগ্ধ পান করছে, বা যে কোনো একটা খেলনা দেওয়া হচ্ছে, শিশুরা সেটা ডাইরেক্ট কি করছে? খেলনাটাকে মুখে ঢুকিয়ে চোষা শুরু করছে। তাহলে এই সময় সেক্সুয়াল প্লেজার পায় হচ্ছে মুখের মাধ্যমে। এর জন্য এই স্টেজটাকে বলা হলো ওরাল স্টেজ। এরপরে হচ্ছে অ্যানাল স্টেজ, 1.5 থেকে 3 বছর। অ্যানাল মানে হচ্ছে যেই দ্বারা আমরা যেই অঙ্গের মাধ্যমে আমরা মল ত্যাগ করি, সেটা হচ্ছে অ্যানাল। তাহলে অ্যানাল স্টেজ কি? 1.5 থেকে 3 বছর। তো এই সময় কি বলা হলো? অ্যানাল স্টেজে বলা হলো যে শিশুটার এর আগে ছিল হচ্ছে মুখে, শিশুটার সেক্সুয়াল প্লেজার ছিল মুখের মাধ্যমে পেত। এবার সেটা কোথায় আসলো? অ্যানালে আসলো। অ্যানালে কি হবে? শিশুটা ওদের যখন বাথরুম পাচ্ছে, টয়লেট পাচ্ছে বা পটি পাচ্ছে, তখন কি করবে? বারবার সেটাকে রিলিজ করবে বা সেটাকে হোল্ড করে রাখবে। হয় বারবার রিলিজ করবে বা সেটাকে হোল্ড করে রাখবে অনেকক্ষণ ধরে। সেটার মাধ্যমে কি পাচ্ছে? সেক্সুয়াল প্লেজার পাচ্ছে। এরপরে হচ্ছে ফ্যালিক স্টেজ। ফ্যালিক মানে হচ্ছে যখন শিশুরা ছেলে মেয়ের মধ্যে পার্থক্য বুঝতে শেখে, যখন ও বুঝতে শেখে যে ও মেয়ে বা ও ছেলে, বা আরেকজন মেয়ে বা ছেলে, যখন ও বুঝতে শেখে, সেটাকে বলা হয় ফ্যালিক স্টেজ। তো ফ্যালিক স্টেজে বাচ্চারা বুঝতে শেখে যে ছেলে আর মেয়ে আলাদা। তো এই সময়
বাচ্চাদের সেক্সুয়াল প্লেজার কিভাবে পাবে, বলল এই সময় বাচ্চাদের মধ্যে অপোজিট সেক্সের প্যারেন্টের প্রতি আকর্ষণ দেখা যায়, ছেলেদের মার প্রতি, মায়ের ছেলেদের প্রতি। মেয়েরা কি চাইবে, বাবার সাথে বেশি থাকতে, বাবার সাথে বেশি থাকতে, এতটা বাবার প্রতি অ্যাফেকশন তার মধ্যে তৈরি হবে, মেয়েটা কি করবে, ওর মাকে রাইভাল হিসেবে দেখবে। বাবার বাবার মনে হচ্ছে যে ওর বাবার পাশে ওর মা কেন আসবে, ওই শুধু থাকবে, মাকে কি দেখছে, রাইভাল দেখছে। তো এটা হচ্ছে কি ইলেকট্রা কমপ্লেক্স বলা হলো এটাকে। মেয়েদের মধ্যে কমপ্লেক্সিটাকে বলা হয় ইলেকট্রা কমপ্লেক্স, আর ছেলেদের মধ্যে দেখা যাবে অডিপাস কমপ্লেক্স। অডিপাস কমপ্লেক্স কি, যে ছেলের মার প্রতি অ্যাফেকশন, এতটা বেশি মার প্রতি অ্যাফেক্টেড হয়ে গেছে, অ্যাফেকশন হয়ে চলে এসেছে, ও কি ওর বাবাকে কম্পিটিটর ভাবা শুরু করেছে, যে বাবা কেন মার কাছে আসবে। এটা হচ্ছে অডিপাস কমপ্লেক্স। আরো দুটো কমপ্লেক্সিটি রয়েছে, পরীক্ষার সময় বেশিরভাগ ইলেকট্রা অডিপাস নিয়ে আসে, দিয়ে আসে। বাকি দুটো কি, ডিপ্রাইভেশন এবং ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। দেখুন, ডিপ্রাইভ মানে হচ্ছে বঞ্চিত করা, এটা দেখা যায় হচ্ছে মেয়েদের মধ্যে। তো ডিপ্রাইভেশন কমপ্লেক্স কি, একটা মেয়ে, ছোট বাচ্চা 3 থেকে 5 বছরের, ও কি দেখছে, ও দেখছে, ও যখন একটা ছেলেকে দেখছে, ছেলেকে দেখে ভাবছে ছেলেটার মধ্যে সেক্সুয়াল অর্গান আছে আর ওর মধ্যে সেক্সুয়াল অর্গান নেই। এই জন্য কি করে, ও এর জন্য ওর মাকে দায়ী করে, যে আমার মার জন্যই আমার মধ্যে সেক্সুয়াল অর্গান নেই। এটা হচ্ছে কি ডিপ্রাইভেশন কমপ্লেক্স। আর ক্যাস্ট্রেশন কমপ্লেক্স দেখা যায় ছেলেদের মধ্যে, সেটা হচ্ছে যে অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কি করে, ছেলে বাচ্চারা সেক্সুয়াল অর্গানটাকে নিয়ে প্লে করে, খেলে। তো আমরা বড়রা কি বলি, এই শরীর খারাপ করবে, করবি না, এরকম। তো এইসব থেকে ওর মধ্যে একটা কমপ্লেক্সিটি ডেভেলপড হয়। সেটা হচ্ছে কি, ও ভাবা শুরু করে যদি ওর সেক্সুয়াল অর্গানটাকে নিয়ে যদি খেলা বন্ধ না করে, তাহলে বড় কেউ আসবে, এসে ওর সেক্সুয়াল অর্গানটাকে কেটে ফেলবে। এই যে ওর মধ্যে কমপ্লেক্সিটিটা, জটিলতাটা ওর মধ্যে দেখা যায়, সেটাকেই বলা হয়েছে ক্যাস্ট্রেশন কমপ্লেক্স। ক্যাস্ট্রেশন কমপ্লেক্সটা ছেলেদের মধ্যে, আর ডিপ্রাইভেশন কমপ্লেক্সটা হচ্ছে মেয়েদের মধ্যে। একই রকম ইলেকট্রা কমপ্লেক্স মেয়েদের মধ্যে, আর অডিপাস হচ্ছে ছেলেদের মধ্যে দেখা যায়। এরপরে স্টেজ হচ্ছে ল্যাটেন্সি, 5 থেকে মোটামুটি 12 বছর। ল্যাটেন্সি স্টেজে কি হচ্ছে, দেখুন, ল্যাটেন্সি মানে কি, ল্যাটেন মানে কি লুকিয়ে ফেলা। এই সময় বাচ্চারা কি ভাবে, যেমন ছেলে বাচ্চারা ভাববে এর আগের স্টেজে ওর মাকে নিয়ে এতটা বেশি অ্যাফেকশন ছিল ওর মার প্রতি, বাবাকে কি ভাবতো, বাবাকে হচ্ছে রাইভাল ভাবতো। ও এখন কি হবে, অনুশোচনায় ভুগবে, যে আমি আমার মাকে এইসব ভাবতাম মাকে নিয়ে, বাট মেয়ে বাচ্চা ভাববে আমি আমার বাবা সম্বন্ধে এরকম ভাবতাম। তো এবার কি হবে, ও অনুশোচনায় ভুগবে। এই জন্যই কি হবে, এখন ওর ইচ্ছাটাকে ও একদম লুকিয়ে ফেলবে। এখনো ওর ইচ্ছা আছে, ছেলেদের ইচ্ছা মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করা, মেয়েদের সাথে থাকা, মেয়েদের ইচ্ছা ছেলেদের সাথে বন্ধুত্ব করা, ছেলেদের সাথে থাকা। বাট এবার কি হচ্ছে, উল্টোটা হয়ে যাবে, ছেলেরা ছেলেদের সাথে বেশি থাকবে, মেয়েরা মেয়েদের সাথে বেশি থাকবে। এই জন্যই দেখবেন প্রাইমারি স্কুলে যখন আপনারা যাবেন, 5 থেকে 12 বছর মোটামুটি প্রাইমারি স্কুল, খুব বেশি পসিবিলিটি ছেলেদের ছেলে বন্ধু এবং মেয়েদের মেয়ে বন্ধু বেশি দেখা যায়। এটা হচ্ছে ল্যাটেন্সি, ইচ্ছাটাকে লুকিয়ে ফেলছে। জেনিটাল মানে কি, এরপর আছে জেনিটাল স্টেজ 12 থেকে 18, লিঙ্গ সংক্রান্ত। তো সিগমন্ড ফ্রয়েড বললেন এই সময় অপোজিট সেক্সের প্রতি যে আকর্ষণ সেটা আবার ফিরে আসবে। আমরা অ্যাডোলেসেন্স পিরিয়ডে ঢুকে যাচ্ছি। এবার অ্যাডোলেসেন্স পিরিয়ডে যখন আমরা ঢুকছি, এই জায়গাটা বুঝুন, এই সময় কি করা হবে, এই সময় বলা হলো যে সেক্সুয়াল অর্গান নিজেরা নিজেদের সেক্সুয়াল অর্গানকে উত্তেজিত করার মাধ্যমে সেক্সুয়াল প্লেজার পাবে, যেটাকে আমরা সহজ ভাষায় মাস্টারবেশন বলছি। নিজের সেক্সুয়াল অর্গানকে নিজে উত্তেজিত করার মাধ্যমে কি পাচ্ছে, সেক্সুয়াল প্লেজার পাচ্ছে। ওকে, তো এই সময় তাহলে আমরা পার্সোনালিটি কিরকম ডেভেলপড হবে। তো সিগমন্ড ফ্রয়েড বললেন যদি কারোর মধ্যে ইগো যদি খুব বেশি ডেভেলপড হয়, তো তার পার্সোনালিটি কি হবে, স্টেবল হবে। আর যদি ইগো যদি ডেভেলপ না হয়, তাহলে হয় ইদ ডমিনেটেড হবে বা সুপার ইগো ডমিনেটেড হবে। যদি ইগো ডেভেলপ ঠিক মতো না হয়, ইগো যদি ডমিনেটেড না হয়, তাহলে ইগ যদি ডমিনেটেড হয়, তাহলে সে কি করবে, সমাজে অসামাজিক কাজগুলো সে করে বেড়াবে। আর সুপার ইগো যদি ডমিনেটেড হয়ে যায়, তাহলে তার মধ্যে কোনো ডিজায়ারই থাকবে না, তার মধ্যে কোনো ইচ্ছা শক্তিই থাকবে না। তাই আমরা সবসময় কি করবো, পার্সোনালিতে ইগোটা ডেভেলপ করার চেষ্টা করব। এটাই হচ্ছে কি এই থিওরির এডুকেশনাল ইম্পর্টেন্স। তো কিছু প্রশ্নে আসি, প্রশ্নগুলো সলভ করুন তাড়াতাড়ি। বলছে পার্সোনালিটি রেফার্স টু, যদি সময় লাগে ভিডিওটাকে পজ করে ভাববেন, অলরেডি ভিডিওটা প্রায় 1 ঘন্টার মতো হয়ে যাচ্ছে। টেম্পোরারি মুডস অ্যান্ড ইমোশন, স্টেবল প্যাটার্ন অফ বিহেভিয়ার, থটস অ্যান্ড ইমোশনস। তাহলে আমরা কি জানি পার্সোনালিটি কি হবে, আমরা বলতে পারি স্যার 2 নম্বরটা সঠিক অ্যান্সার, স্টেবল প্যাটার্ন অফ বিহেভিয়ার, থট অ্যান্ড ইমোশনস। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডেসক্রাইব দ্য নেচার অফ পার্সোনালিটি,
পার্সোনালিটির নেচার কোনটা হবে? বলেছি স্ট্যাটিক, আনচেঞ্জেবল, চেঞ্জ হয় না, ডেভেলপস থ্রু ইন্টারাকশন উইথ এনভায়রনমেন্ট, ইট ইজ ডিটারমাইন্ড অনলি বাই হেরিডিটি, ইট ইজ আইডেন্টিক্যাল ফর অল ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের জন্য একই রকম হবে। ওকে, আচ্ছা পার্সোনালিটি স্ট্যাটিক না ডাইনামিক? আমরা দেখলাম পার্সোনালিটি ডাইনামিক। পার্সোনালিটি চেঞ্জ হয় না? হ্যাঁ স্যার হয়, সময় লাগে, বাট পার্সোনালিটি চেঞ্জ হয়। তাহলে এনভায়রনমেন্টের সাথে ইন্টারাকশনের ফলে ডেভেলপ হয়, এটা ঠিক। দেখুন এখানে একটা জিনিস বুঝুন, এখানে যেটা বলেছিল শুধু হেরিডিটির মাধ্যমে ডিটারমাইন করা হয়, শুধু হেরিডিটি না, হেরিডিটি এবং এনভায়রনমেন্ট দুটোই। কিন্তু বি নম্বর অপশনে কিন্তু এটা বলেনি যে শুধু এনভায়রনমেন্টের সাথেই ইন্টারাকশনের ফলে হয়, শুধু কথাটা বলেনি, অনলি কথাটা বলেনি, তাই বি নম্বরটা সঠিক অ্যান্সার। নেক্সট, হুইচ থিওরিটিক্যাল অ্যাপ্রোচ এম্পাসাইজ আনকনসিয়াস মোটিভস অ্যান্ড চাইল্ডহুড এক্সপিরিয়েন্সেস ইন শেপিং পার্সোনালিটি? যে আমরা ছোটবেলায় কি অভিজ্ঞতা পাই, যেমন সিগমন্ড ফ্রয়েড বললেন আমরা প্রথম 5 বছর যে অভিজ্ঞতা বাচ্চাকে দিব সেটা দ্বারাই কি হবে, বাচ্চার পার্সোনালিটি তৈরি হবে। তাহলে হচ্ছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি সিগমন্ড ফ্রয়েডের। নেক্সট, অ্যাকর্ডিং টু ফ্রয়েড হুইচ পার্ট অফ পার্সোনালিটি অপারেটস অন দ্য প্লেজার প্রিন্সিপাল? প্লেজার প্রিন্সিপালের উপর কে কাজ করে, ইদ, ইগো না সুপার ইগো? ওকে, আমরা জানি যে স্যার এখানে ইদ কাজ করে প্লেজার প্রিন্সিপালের উপর, ঠিক আছে, মরালিটি প্রিন্সিপালের উপর সুপার ইগো, আর রিয়ালিটি প্রিন্সিপালের উপর ইগো। নেক্সট, ইন ফ্রয়েড স্ট্রাকচারাল মডেল দ্য ফাংশন অফ ইগো ইজ টু, ইগো কি করে, কমপ্লিটলি রিপ্রেস ইনস্টিংক্টস, সিক moral perfection, mediate between the demands of id and superego and reality, operate only on at unconscious level। তাহলে ইগো কি করছে, ইগো মেডিয়েট করে, ইদ এবং সুপার ইগোর মধ্যে মেডিয়েট করে, তাহলে সি নম্বরটা। নেক্সট, ফ্রয়েড কনসেপ্ট অফ লিবিডো প্রাইমারি রেফার্স টু, দেখুন লিবিডো কি ছিল এটা আমি বলতে ভুলে গেছি, যেটা সেক্সুয়াল এনার্জি, সেক্সুয়াল এনার্জি সেটা কি করছে আমাদের সেই সেক্সুয়াল প্লেজারটা পাওয়ার দিকে নিয়ে যাচ্ছে। যেমন একটু আগে আমরা দেখলাম যে আমরা যাই করছি অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড, আমরা কেন করছি, যে সেক্সুয়াল প্লেজার পাওয়ার জন্য বা সেক্সুয়াল নিডটাকে পরিপূর্ণ করার জন্য। তাহলে আমাদের ভিতরে যে শক্তিটা আমাদের সেদিকে নিয়ে যাচ্ছে সেটাই হচ্ছে লিবিডো, বেসিক সেক্সুয়াল এনার্জি। তাহলে এখানে কি ইন্টেলেকচুয়াল ড্রাইভ, সেক্সুয়াল এনার্জি অর লাইফ এনার্জি, অ্যাগ্রেসিভ ইম্পালসেস, মোরাল কনসাইন্স, তাহলে কি হচ্ছে সেক্সুয়াল এনার্জি, বি নাম্বার। নেক্সট, অ্যাকর্ডিং টু ফ্রয়েড হুইচ ডিফেন্স মেকানিজম ইনভলভস অ্যাট্রিবিউটিং ওয়ানস ওন আনএক্সেপ্টেবল ইম্পালসেস টু আদার্স? মানে আমি কি করছি, নিজের যেটা ইম্পালসেস, নিজের যেটা কাজ আমি মানে কিছু করলাম সেটাকে আমি অন্যের উপর চাপাচ্ছি, কি হবে সেটা, করলাম না, প্রজেকশন, নিজেরটা অন্যের উপর চাপিয়ে দিচ্ছি। A child consistently bites pencil, chews fingernails and speaks excessively under stress. According to Freud, this behavior is most strongly indicate fixation at which psychological stage? বাচ্চা কি করছে, সবকিছু মুখের দিকে দিচ্ছে, মুখ দিয়ে করছে, তাহলে কি হবে, অ্যানাল, ওরাল, ফ্যালিক না ল্যাটেন্সি স্টেজ? বাচ্চা কি করছে, পেন্সিল চাবাচ্ছে, কামড়াচ্ছে, কি করছে, আমাদের নখ কামড়াচ্ছে, তাহলে কি হবে, এটা অবভিয়াসলি ওরাল স্টেজ হবে, মুখের মাধ্যমে যেহেতু সলভ হচ্ছে। নেক্সট দেখুন, এ কাউন্সিলর অবজার্ভ দ্যাট অ্যান অ্যাডোলেসেন্ট হ্যাজ ডেভেলপড হেলদি রিলেশনশিপ অ্যান্ড রিয়ালিস্টিক সেলফ কন্ট্রোল অ্যাকর্ডিং টু ফ্রয়েড, হুইচ ডেভেলপমেন্ট আউটকাম ইজ মোস্ট লাইকলি অ্যাচিভড? তাহলে একজন অ্যাডোলেসেন্সে রয়েছে, তার মানে অবভিয়াসলি জেনিটাল স্টেজ, বুঝতেই পারছেন অ্যাডোলেসেন্স যেহেতু, তাহলে ওর যে নিজের প্রতি সেলফ কন্ট্রোল সেটা কি রিয়ালিস্টিক, বা রিলেশনশিপটাও কি হেলদি, তাহলে সেটা সে কোন জিনিসটাকে অ্যাচিভ করেছে, ফিক্সেশন অ্যান্ড ওরাল স্টেজ, সাকসেসফুল জেনিটাল স্টেজ ডেভেলপমেন্ট, রিগ্রেশন টু ল্যাটেন্সি, ডমিনেন্স অফ দ্য ইদ। তাহলে অবভিয়াসলি কি হয়েছে, জেনিটাল স্টেজে ও সাকসেসফুল হয়েছে, এর জন্যই তো ও হচ্ছে রিলেশনটা হেলদি রিলেশন তৈরি করেছে। নেক্সট, হুইচ এডুকেশনাল প্র্যাকটিস ইজ লিস্ট কনসিস্টেন্ট উইথ ফ্রয়েড এক্সপ্লেনেশন অফ পার্সোনালিটি ডেভেলপমেন্ট? কোনটা বলেছে লিস্ট কনসিস্টেন্ট, পার্সোনালিটি ডেভেলপমেন্টে কোনটা লিস্ট কনসিস্টেন্ট, কম সব থেকে ধারাবাহিক হবে? রেকগনাইজিস আর্লি চাইল্ডহুড এক্সপিরিয়েন্স, এটাকে তো ফ্রয়েড বললেন এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইগনোরিং ইমোশনাল কনফ্লিক্ট, ইমোশনাল কনফ্লিক্টকে আমি যদি ইগনোর করি। আন্ডারস্ট্যান্ডিং আনকনসিয়াস মোটিভ, আনকনসিয়াস মোটিভকে তোমাকে বেশি করে বুঝতে হবে, কারণ অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড আনকনসিয়াস মাইন্ডের উপরই পার্সোনালিটি নির্ভর করে। প্রোভাইডিং ইমোশনাল সিকিউরিটি, ইমোশনাল সিকিউরিটিও প্রয়োজন। তাহলে কোনটা লিস্ট কনসিস্টেন্ট, কোনটা কম সব থেকে,
কম প্রয়োজন পড়ছে, এটা কি ইগনোরিং ইমোশনাল কনফ্লিক্ট। ইমোশনাল কনফ্লিক্টকে যদি আমি ইগনোর করি, এটা হচ্ছে কি লিস্ট কনসিস্টেন্ট। তখন আমি চেষ্টা করব কি, আমি চেষ্টা করব ইমোশনাল কনফ্লিক্ট যেন ওর মধ্যে না হয়, এটাকে সলভ করার চেষ্টা করব। এখানে হচ্ছে ইগনোর করতে, এর জন্য কি এটা এখানকার সঠিক অ্যান্সার হবে। নেক্সট 3টে স্টেটমেন্ট রয়েছে, কোনটা ঠিক কোনটা ভুল বলবেন। লিবিডো রেফার্স অনলি টু সেক্সুয়াল বিহেভিয়ার ইন অ্যাডাল্টহুড। আচ্ছা, লিবিডো কি শুধু অ্যাডাল্টহুডে থাকে নাকি প্রত্যেকটা স্টেজে থাকে? স্টেটমেন্ট 2, ফ্রয়েড বিলিভ সাইকেটিক এনার্জি চেঞ্জেস ইটস ফোকাস অ্যাক্রস ডেভেলপমেন্টাল স্টেজ। আমাদের যে সাইকেটিক এনার্জি বা লিবিডোর যে এনার্জি সেটা কি হয়, বিভিন্ন স্টেজে চেঞ্জ হয়। স্টেটমেন্ট 3, এভরি ফিক্সেশন নেসেসারিলি রেজাল্ট ইন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। যে কোনো ধরনের ফিক্সেশন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার তৈরি করবে। তা কি? ফিক্সেশন মানে হচ্ছে যখন কোনো স্টেজে আমাদের সেই প্লেজারটা ওই অঙ্গের মাধ্যমে পাই না, তাহলে পরের স্টেজে গিয়েও কি হচ্ছে সেটা আগের স্টেজের বিহেভিয়ার দেখা যাচ্ছে। যেমন আমরা দেখলাম ওরাল স্টেজ হচ্ছে 0 থেকে মোটামুটি 1.5 বছর দেখা যাচ্ছে বা 1 বছর দেখা যাচ্ছে, বাচ্চারা যে কোনো কিছু দিলে মুখে ঢুকায়। বাট যদি মুখের মাধ্যমে যে প্লেজার সেটা যদি পরিপূর্ণ না হয়, একটা বাচ্চা 5 বছর 6 বছরের হয়ে গেছে, তারপরেও সে কি করছে, আঙ্গুল চুষছে, এটা হচ্ছে কি ফিক্সেশন, আগের স্টেজেই রয়ে গেছে। তাহলে বলেছে ফিক্সেশনের ফলে অবশ্যই কি হবে, ডিসঅর্ডার তৈরি হবে। জরুরি না, তখন একটা বাচ্চা, আমরা অনেকেই আছি বড় হয়েও আঙ্গুল চুষেছি, তাহলে সেটাকে আমাদের ডিসঅর্ডার তৈরি হয়েছে? জরুরি না। আমরা এখানে শুধু 2 নম্বর স্টেটমেন্টটা যেটা আছে সেটাই ঠিক আছে, বাকিটাও ভুল। যে শুধু লিবিডো যে সেক্সুয়াল এনার্জি শুধু অ্যাডাল্টহুডে থাকে তা না, একদম জীবনের পরের থেকে আমাদের জীবনে আমরা জন্মগ্রহণ করলাম সেখান থেকে আমাদের মধ্যে রয়েছে, অ্যাকর্ডিং টু সিগমন্ড ফ্রয়েড। An educational psychologist recommends emotional counseling program in a schools mainly because emotional counseling কেন করবে একজন সাইকোলজিস্ট, এটাকে রিকমেন্ড কেন করবে? ইমোশনাল এক্সপিরিয়েন্স সেভ পার্সোনালিটি ডেভেলপমেন্ট। আমরা যেরকম ইমোশনাল এক্সপিরিয়েন্স পাই সেটা আমাদের পার্সোনালিটি ডেভেলপ করে। ইন্টেলিজেন্স অ্যালোন ডিটারমাইন সাকসেস। বুদ্ধি একাই সাকসেস কি হবে একটা পার্সনের সেটাকে ডিটারমাইন করে। হেরিডিটি কমপ্লিটলি ডিটারমাইন্স বিহেভিয়ার। বংশগতি আমাদের বিহেভিয়ার কিরকম হবে সেটাকে নির্ধারণ করে। রিওয়ার্ড আর আননেসেসারি ফর লার্নিং। তাহলে এটা কোনটা হবে বুঝতেই পারছেন, 1 নম্বরটা। যেহেতু ইমোশনাল সাইকোলজিস্ট বলেছে, তাহলে ইমোশনাল এক্সপিরিয়েন্স যেহেতু আমাদের পার্সোনালিটিকে শেপ করে, তাই সেটার জন্যই কি বলেছে যে স্কুলে ইমোশনাল কাউন্সিলিং করানোর জন্য। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসছে। ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।